সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তোমায় ছাড়া আমি আমাকেই ভাবতে পারি না। সারা জীবন আমার হয়ে থেকো। ছোঁয়া সাদির হাত থেকে বক্সটা হাতে নেয়, সাদির হাত ধরে তাকে তোলে। শুভ জন্মদিন শখের নারী, সারা জীবন এরকমই থেকো। আমার আধ পাগলা বউ হয়ে আমায় রাঙিয়ে দিও। ছোঁয়া মুচকি হেসে মাথা রাখে সাদির বুকে। এরকম একটা রাত চেয়ে এসেছে ছোঁয়া, এমনটাই কল্পনা করে গিয়েছে সব সময়। অবশেষে স্বপ্ন সত্যি হয়ে গেল। হৃদয় হরিণী মানে কি সাধু? হৃদয় মানে জানো তো, হরণে মানে হরণ করা বা দখল করা। যে তোমার হৃদয়টা দখল করে বসে আছে তাকে হৃদয় হরণী বলে। তুমি আমার শখের নারী ছোঁয়া, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। বক্স খুলে সেটার ভেতর থেকে লকেটওয়ালা একটা চেন বের করতে করতে বলে সাদি। ছোঁয়ার কপালে ভাঁজ পড়ে। বাই এনি চান্স আপনি কি আমাকে আগে থেকেই ভালোবাসতেন? মৃদু হাসে সাদি, খাটের এক কোণায় গিয়ে বসে। ইশারায় ছোঁয়াকেও বসতে বলে। ছোঁয়াও সাদির পাশে বসে। তোমাকে আমি কবে থেকে ভালোবাসি জানি না, তবে বউ বানানোর স্বপ্ন দেখেছি অনেক আগে থেকে। নিজের স্বপ্নটার কথা শেয়ার করেছিলাম তোমার বাবার কাছে। তিনি নাকচ করেন এবং স্পষ্ট গলে বুঝিয়ে দেয় তোমার আর আমার মধ্যে ঠিক কতটা দূরত্ব রয়েছে। আমিও বুঝে গেছিলাম এবং তোমার থেকে দূরত্ব বজায় রেখে চলতাম। নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য বন্ধুত্ব করেছিলাম মেহেরের সাথে। বন্ধুত্ব ছিল বা তার থেকেও বেশি কিছু। হয়তো আমার চাওয়াটা সত্যি ছিল, তাই তুমি আজকে আমার। ভেঙচি কাটে ছোঁয়া। লোকটা তাকে আগে থেকে ভালোবাসে, অথচ কি নাটকটাই না করলো। একটু ভালোবাসা দেখাতো না। সাদি লকেটটা খোলে, তার ভেতরে দুইটা নাম লেখা, একটা দিয়া আর অপরটা ছোঁয়াত। নাম দেখে ছোঁয়ার কুচকানো ভ্রু আরও কুচকে যায়। সে এক লাফে দাঁড়িয়ে যায়। আমার ছেলের নাম আমি কুদ্দুসই রাখবো, ছোঁয়াত কখনোই রাখবো না। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ছোঁয়া, পাগলাম করে রাতটা নষ্ট করিও না। আর আপনি যে আমার ছেলের নাম নষ্ট করছেন। সাদি হতাশ, বুঝে যায় তার হাত পাগল বউ মানবে না। ঠিক আছে, ডাকনাম কুদ্দুস থাকবে, স্কুল কলেজে ছোঁয়া থাকবে। ছোঁয়া এটা মানতেও নারাজ, তাই দারুণ তেজে আবারও বলে ওঠে, একদম না, স্কুল কলেজেও কুদ্দুস থাকবে। হার মানে সাদি। ঠিক আছে, আপাতত কাছে এসো। কাছে যাব, তার আগে আপনি কান ধরে 20 বার উঠবোস করবেন। কিন্তু কেন? এতদিন চোরকির মতো আমাকে আপনার পেছনে দৌড় করানোর জন্য। আপনি জানেন আপনি আমাকে কতটা পিছিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে যদি আমরা কাছাকাছি থাকতাম তাহলে এতদিন কুদ্দুস আমাদের কোলে চলে আসতো এবং কুদ্দুসিকে আনার প্ল্যানিং শুরু করে দিতে পারতাম। কুদ্দুসি আবার কে? মেয়ের নাম কুদ্দুসি রাখবো, দিয়া থাকবে ভালো নাম, ডাক নাম কুদ্দুসি। সাদি 2 হাত জোর করে বলে, মাফ করে দে বোন, তুই বের হ আমার রুম থেকে, আমাকে একটু শান্তি দে। ছোঁয়া ভেঙচি কাটে। আমাকে আজকে বের করে দিলে আপনার চুলের কসম আমি চলে যাব গ্যাব্রিয়েলের কাছে। 20 বছর পরে 10টা বাচ্চা নিয়ে তবেই ফিরবো আপনার কাছে। হতাশ সাদি কথাবার্তা সারা কান ধরে উঠবস করতে থাকে। ছোঁয়া কাউন্ট করতে থাকে, গুনে গুনে 20 বার। কান ধরা শেষ হলে ছোঁয়া এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও আগলে নেয় ছোঁয়াকে। ছোঁয়া সাদির পাঞ্জাবির বোতাম খুলে লোমশযুক্ত বুকে ছোট ছোট চুমু খায় এবং ফিসফিস করে বলে, কথা দেন। সাদি ছোঁয়ার মাথায় চুমু খেয়ে জবাব দেয়, কি কথা দিব? অল্প অল্প করে চুমু খাবেন, রাক্ষসের মতো নিঃশ্বাস বন্ধ করে দিবেন না। দাঁতে দাঁত চেপে ছোঁয়াকে ছেড়ে দেয় সাদি। এই বলদ কি কোনো দিনও মানুষ হবে না? ছোঁয়া এক পলক তাকায় সাদির দিকে। এভাবে দাঁত কটমট খুলবেন না, দাঁত ভেঙে গেলে কুদ্দুস এবং কুদ্দুসি আপনাকে বাবা না ডেকে নানা ডাকবে। রাখতে গিয়ে রাগ করতে পারে না সাদি। কি বলবে একে? স্বভাব তো এমনই, রাগ করলেই কি ম্যাচিওর হয়ে যাবে? কখনোই না। ছোঁয়া হাত টেনে কাছে নিয়ে ওষ্ঠদয় চেপে ধরে নিজের পুরুষালী ওষ্ঠদয় দ্বারা। 2 হাতের বেসামাল স্পর্শ এবং পুরো ওষ্ঠের অত্যাচারে অস্থির ছোঁয়া। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকলেও শখের পুরুষ একটুও ছাড় দেয় না ছোঁয়াকে। অতিষ্ঠ হয়ে সাদির চুলগুলো মুঠোয় পড়ে নেয় ছোঁয়া। সাদি ছেড়ে দেয় এবং কড়া গলায় জবাব দেয়, আজকে কোনো রকমে বাথরুমে করলে চলে যাবো মেয়ের কাছে, মাইন্ডেড। ব্যাস। ছোঁয়া রানী একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে, চুলগুলো ছেড়ে দেয় এবং নিজেই সাদির ওষ্ঠদয় ছুঁয়ে দেয় নিজ ওষ্ঠ দ্বারা।
ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ আগে। ইতিমধ্যে পাখির কিচিরমিচির শুরু হয়ে গিয়েছে। ছোঁয়া এখনো মুখ গোমড়া করে বসে আছে। মূলত সে সাদির পাশে শোবে না, 1 ঘন্টা যাবৎ এভাবেই বসে আছে। সাদি শুয়ে শুয়ে দেখছে অভিমানী বউটাকে। বউ রেগে নেই, তবে অভিমান করেছে, সাথে ভয়ও পেয়েছে মনে হয়। সাদি ঠিক আন্দাজ করতে পারছে না। আন্দাজ করবে কি করে? কথাই তো বলছে না। শেষ কথা বলেছিল গভীর স্পর্শের মুহূর্তে। মস্তিষ্কে চাপ দিয়ে সাদি মনে করে ছোঁয়ার শেষ কথা কি বলেছিল আজ না প্লিজ। কিন্তু সাদি ছোঁয়ার কোনো কথা শোনেনি, আসলে শুনতে পারেনি, নিজেকে দমিয়ে রাখতেও পারেনি। পাশে শখের নারী, সে আবার 32 বছরের পাকাপোক্ত যুবক হয়ে নিজেকে দমাতে সক্ষম হয়নি। অবশ্য এর জন্য সাদি অনুশোচনাও হচ্ছে না। তানিশা সুলতানা এতদিন অনেক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আজ না হয় সাদি একটু জ্বালালো। ছোঁয়া, একটু ঘুমিয়ে নাও, ভালো লাগবে। 4 বার বলল সাদি, তবুও ছোঁয়ার কোনো সাড়া নেই। একটু নড়ে চড়ে বসে ছোঁয়া, শরীরে এখনো শাড়ি পেঁচিয়ে আছে। বিরক্ত চরম পর্যায়ে চলে যায় সাদি, এক লাফে উঠে পড়ে। ছোঁয়া চমকে তাকায় সাদির দিকে। লোকটা উঠছে কেন? ছোঁয়া কিছু বুঝে ওঠার আগেই সাদি পাজা করে কোলে তুলে নেয় ছোঁয়াকে। মৃদু চিৎকার করে ওঠে ছোঁয়া, চোখ মুখ খিচে বন্ধ করে গলা জড়িয়ে ধরে সাদির। সাদি বাঁকা হাসে। ঘুমাবে না তো কি করার, চলো গোসল সেরে নেই। চোখ দুটো বড় বড় করে মেলে ছোঁয়া। লোকটা আজকে এতটা জ্বালাচ্ছে কেন? ডিসেম্বরের শুরু, প্রচণ্ড শীত। এই শীতে এখন গোসল? মরেই যাবে ছোঁয়া। লোকটার এত অত্যাচারে ছোঁয়া মরেনি বলে এখন ঠান্ডা পানি দিয়ে মারতে চাইছে। পাষাণ লোক। ছোঁয়ার মেজাজ তুরঙ্গে। শয়তান বেড়া, এত অত্যাচার কেন করছে? এই যে কনকনে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়েছে, যাক সেখানে দুঃখ নেই। এমনিতেও কাল গোসল করেনি, আজকে করতেই হতো। একটুখানি উপকারই করেছি, কিন্তু দুঃখটা এখানেই। এখনো কম্বল চাপা দিয়ে ঘুমোতে দিচ্ছে না, বসিয়ে রেখেছে এবং বলেছে কিছুক্ষণ অপেক্ষা করতে। এটা কি শাস্তি নয়? সারা রাত জ্বালাতন করে কি মানুষটার মন ভরেনি? নেহাত ছোঁয়া পণ করেছে কথা বলবে না, নাহলে এতক্ষণে ইচ্ছে মতো কিচ্ছু কথা শুনিয়ে দিত। সাদি গায়ে শার্ট চাপিয়ে চুলগুলো ঠিকঠাক করে ছোঁয়ার দিকে তাকায়। ছোঁয়া তাকিয়েছিল বিধায় চোখাচোখি হয়ে যায় এবং ছোঁয়া ভেঙচি কাটে, চোখ ফিরিয়ে নেয়। সাদি হাসে, বইয়ের রাগ বুঝতে পারছে খুব। তুমিও না, জাস্ট 5 মিনিট, আমি আসতেছি বলেই সাদি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে একের পর এক ফ্লোরে গড়াগড়ি খেয়ে পড়ে যায়। প্রথমে সামির পড়েছে, তার উপর আশিক, তার উপর ইরা। শিপন আর রিমি পড়তে পড়তে নিজেদের সামলে নেয়। ভাঁজ পড়ে সাদির কপালে। সামির চিৎকার করে ওঠে, বেচারা ব্যথাও পেয়েছে বেশ। শালা বউ পাইয়া হুশ জ্ঞান হারাইছে, কোমরটা আমার ভাঙ্গা গেছে। এখন বিয়া করমু কেমনে, বউয়ের ভালোবাসমু কেমনে, বউয়ের সাথে রোমান্স করমু কেমনে? সব থেকে বড় কথা, ভাঙা কোমর লইয়া সাইমার সাথে মেয়ে দিব কে? কোমর ধরে আহাজারি করতে করতে বলতে থাকে। বাকিরা উঠে পড়েছে। ইরাও বেশ চটে গেছে সামিরের উপর। একটা লাথি মারে সামিরকে। শালা, সকাল সকাল ঘুম থেকে ডেকে তুললি সিগারেট দেখাবে বলে, আর এখন? ছোঁয়া নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে। 2 মিনিটের মধ্যেই সব কেটে বের হবে এখান থেকে। সামির এক লাফে দাঁড়িয়ে যায়, মুহূর্তেই তার ব্যথা গায়েব। বিড়াল মেরেছিস মামা, কেমন মজা রে, শান্তি লাগে। তখনই ছোঁয়া বলে ওঠে, বিড়াল মারিনি, কিন্তু আমাকে আধমরা করেছে। এই সকালে ঠান্ডা পানিতে চুবিয়েছে জানো, আর রাতে তো। ছোঁয়া বাকিটা শেষ করার আগেই সাদি ধমকে ওঠে। চুপচাপ বসে থাকো, একটা কথা বলে মাথায় তুলে আছাড় মারবো, ইডিয়েট। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। এত অত্যাচার করে এখন ধমক দেওয়া হচ্ছে। রিমি বলে ওঠে, ছোঁয়া পরে বলিও আমায়, কেমন? সামির ঘোর আপত্তি এতে। তোরে একা কেন কইব, আমরা কি রাজাকার? ভুলে যাস না আমি সাদি চাচার জানের দোস্ত, তার বাসর কাহিনী শোনার পুরোপুরি অধিকার আছে আমার। ছোঁয়া মামুনি, তুই আমারে ক। সামির ছোঁয়ার দিকে এগোতে নেয়। সাদি সামিরের কলার টেনে ধরে। 2 মিনিটের মধ্যে রুম থেকে বের হলে ঐশীর সাথেই ডেট করার ব্যবস্থা করে দিব। ব্যাস, সামির ঠান্ডা,
পকেট থেকে ওষুধের প্যাকেট বের করে সাদির হাতে দেয়। তোমাদের কি লজ্জা শরম নেই? বাবার বয়সী বন্ধুর বিয়ে করে বাসর করছে, তোরা দল বেঁধে এসে ডিস্টার্ব করছিস। আমি তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছি। বের হো সবাই, 1 মাসের মধ্যে ওদের ডিস্টার্ব করবি না, প্রাইভেসি দিবি। শিক্ষা দীক্ষা কিছু নেই তোমাদের, গেট আউট হ। সাদি মুচকি হাসে, বিড়বিড় করে বলে। ড্রামাবাজ একটা। সামির সবাইকে টেনে বের করে রুম থেকে, তারপর নিজেও বের হয়ে যায়। সাদি পুনরায় দরজা বন্ধ করে দেয় এবং এগিয়ে আসে ছোঁয়ার দিকে। গ্লাসে পানি ঢেলে ছোঁয়ার পাশে বসে। ওষুধ খেয়ে নাও। ছোঁয়া জবাব দেয় না, মুখ ঘুরিয়ে বসে থাকে। ওষুধ কি খাবে নাকি আবার শুরু করব? ছোঁয়া ছো মেরে সাদির হাত থেকে ওষুধের পাতা নিয়ে নেয়। কিসের ওষুধ? ব্যথার। দুটো এখানে? দুটোই ব্যথার। পিল তো নেই। এত কথা কেন? ছোঁয়া ভেঙচি কেটে বলে। কিন্তু কেন? বললাম না আমার বেবি দরকার। সাদি কপাল চাপকায়। কোন পুণ্যের ফলে এমন বউ পেয়েছিল? দেখেছ, তুমি এখনো ছোট, আরো কিছুদিন সময় লাগবে আমাদের। কে বলেছে আমি ছোট? 18 আমার। দাদির বাচ্চা হয়েছিল 14 বছরে, সেই হিসাবে আমার বেবি হওয়ার বয়স পেরিয়ে গিয়েছে। সাদি দীর্ঘশ্বাস ফেলে, ব্যথার ওষুধ ছোঁয়ার হাত থেকে নিয়ে। এটা পিল ছিল। ওটা ফেলে দিন, আমি খাবো না এটা। সাদি মাথা নাড়ায়। ছোঁয়া পিলটা খেয়ে নেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে সাদি। তানিশা সুলতানা ছোঁয়ার থেকে গ্লাস নিয়ে টেবিলে রেখে লাইট অফ করে দেয় এবং ছোঁয়ার পাশে এসে বসে। চলো এবার ঘুমিয়ে পড়ে। ছোঁয়া সাদির দিকে পেছন ফিরে শুয়ে পড়ে। ছোঁয়া পেছন থেকে চাপতে জড়িয়ে ধরে ছোঁয়াকে, গলায় মুখ গজে। এত রাগ করতে নেই বউ, তোমারই তো বর, তাই না? সূর্য মামা মুখ লুকিয়ে আছে। ডিসেম্বরের শুরু, কনকনে শীত নেই, তবে হালকা শীত পড়েছে। সূর্যের আলো নেই বিধায় শীতটা অনুভব করা যাচ্ছে। বেলা 12টা ছুঁইছেই, তবুও যেন মনে হচ্ছে ভোর 5:30। ছোঁয়ার ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই। সাদি ঘুমিয়ে আছে ছোঁয়ার ছোট্ট বুকে, 2 হাতে গভীর আলিঙ্গনে আটকে রেখেছে তাকে। স্বামীরূপী প্রেমিকের ঘুম ভেঙে যাবে বিধায় ছোঁয়া একটু নড়ছে না, তবে তার অস্বস্তি হচ্ছে। খোসা খোসা দাড়ি এবং সাদির ঘন নিঃশ্বাস তার বুক কাঁপিয়ে তুলছে। গতকাল রাতের কথা চিন্তা করতেই ছোঁয়া শুকনো ঢোক গেলে নতুন এক সাদিকে আবিষ্কার করেছে সে। পুরুষ মানুষের 2টো রূপ থাকে। বস্ত্রহীন সাদিকে কল্পনা করতেই বুক কেঁপে ওঠে। সাদির ঘন ঘন নিঃশ্বাস যেন এখনও ছোঁয়ার কানে বাজছে। হাকুলতার সেই কণ্ঠস্বর, ফিসফিস করে বলা কিছু কথা এবং উন্মাদনা, সব মিলিয়ে পাগল সাদিকে দেখেছে ছোঁয়া। জিভ দ্বারা ঔষধয় ভিজিয়ে নেয় ছোঁয়া। ছোট্ট হাত জোড়া চলে যায় সাদির মাথায়, ঘন চুলের ভাঁজে হাত চালাতে থাকে। পচা পুরুষ, আপনি অশ্লীল হয়ে যাচ্ছেন, সেটা কি জানেন? ফিসফিস করে বলে ছোঁয়া। সাদি শুনতে পায় না, কারণ সে গভীর ঘুমে আচ্ছন্ন। আপনার দেওয়া সব ব্যথা সহ্য করে নিব, যতই অশ্লীল হন মেনে নিব। শুধু আমার হয়ে থাকবেন। আপনার পাগলামির সঙ্গী শুধু আমাকেই করিয়েন, তাতেই খুশি আমি। কুদ্দুসকে দ্রুত আনতে হবে। কুদ্দুস চলে আসলে আপনাকে হারানোর ভয় পাবো না আর। আমার টিম স্ট্রং থাকবে। ছোঁয়ার এসব ভাবনার মাঝে সাদি নড়ে চড়ে ওঠে। ছোঁয়া চোখ বন্ধ করে নেয়। খুব জানা আছে এখন চোখ খোলা দেখলে আবারও দুষ্টুমি শুরু করবে। লোকটার হুটহাট অ্যাটাক সহ্য করতে ছোঁয়ার বেশ হিমশিম খেয়ে যায়। সাদি চোখ খুলে দেখে তার প্রেয়সী চোখ পিটপিট করছে। ঘুমের ভান ধরছে বেশ, বুঝতে পারে সাদি। মুচকি হাসে সাদি, একটু জ্বালানোর ইচ্ছে জাগে মনে, আর তখনই মুঠোফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সাদি। ছোঁয়ার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে উঠে পড়ে। বালিশের তলা থেকে ফোনটা বের করে। স্ক্রিনে মিহি নামটা ভেসে ওঠে। সাদি বিড়বিড় করে বলে, মিহি কেন কল করছে? নামটা ছোঁয়ার কানে পৌঁছায়। ছোঁয়া এক লাফে উঠে বসে, ছো মেরে সাদির হাত থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানে দেয়। সাদি গোল গোল চোখে তাকিয়ে থাকে। ওপাশের মানুষের কথা না শুনেই ছোঁয়া বলে ওঠে, সরি, ফোনের মালিক এখন বউয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত। এত সকালে কেউ কাউকে কল করে? ম্যানার্স জানেন না? ছেলেদের নাম্বার দেখলেই কল করতে ইচ্ছে করে। চাপকে একদম গাল ফাটিয়ে দেবো আমার বরকে কল করলে। ওপাশের মানুষটা কিছু বলতে যায়। ছোঁয়া তাকে থামিয়ে বলে, কথা বললে না একদম জিভ টেনে ছেড়ে দেব। আমার বরের সাথে চান্স দিতে এসে লাভ নেই। বাবা হতে চলেছে সে, আপনি ফুপি হতে চলেছেন। ভাগিনার বাবার দিকে নজর দিলে
আমার কুদ্দুস আপনার চোখ তুলে নেবে। ওয়ার্নিং দিয়ে দিলাম আপনাকে। এক থালা কথা বলে ছোঁয়া কল কেটে দেয় এবং জোরে জোরে শ্বাস টানতে থাকে। হুমকে দিতে দিতে হাঁপিয়ে গিয়েছে সে। সাদি গালে হাত দিয়ে ছোঁয়াকেই দেখছিল। 5 ঘন্টাও তো হলো না, এর মধ্যেই প্রেগনেন্ট? তোমার কুদ্দুস তো দেখি রকেটের গতিতে আসছে। খানিকটা মজা করে বলে সাদি। ছোঁয়া ভেঙচি কাটে। ঢপ মারলাম যাতে আপনার মেহি ভয় পায়। হাসি পেলেও সাদি হাসে না, সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়ায়। হুট করে ছোঁয়ার মনে পড়ে। সাধু বলেন তো আমাদের কুদ্দুস কেমন হবে? সাদি হাই তুলে বলে, আধ পাগল মায়ের কুদ্দুস ফুল পাগল হবে। আর কেমন হবে? ছোঁয়া সাদির চুল টেনে দেয়। একদম পাগল হবে না, আমাদের কুদ্দুস হবে কমলা লেবুর রসগোল্লা। কি করে বলবো? সাদি নিজের চুলে হাত বুলাতে বুলাতে মাথা নাড়ায়। আমি ধলা, আপনিও ধলা। আপনি করলা, আমি প্রচুর মিষ্টি। তো তেতো আর মিষ্টি মিলে ধলা আর ধলা মিলে মোটমাট হয়ে যাবে কমলা কালার হালকা মিষ্টি। আর কমলা লেবুর রসগোল্লা তো অতিরিক্ত মিষ্টি থাকে না, তো আমাদের কুদ্দুস কমলা লেবুর রসগোল্লা হবে। সাদি পরপর কয়েকবার ঢোক গেলে ফোঁস করে শ্বাসও টেনে ফেলে এবং হতাশার নিঃশ্বাসও ফেলে। মনে মনে আফসোসও করে নিজের জন্য। নেহাত আল্লাহ তাকে অসীম ধৈর্যশীল বানিয়েছিল, না হলে পাগল হয়ে এতদিনে পাগলা গারদে চলে যেতে হতো। সেলিম মনে মনে বেশ চটেছিল এতক্ষণ, কিন্তু এখন সে ভয় পেয়ে আছে। ছোঁয়ার জন্মদিন উপলক্ষে বাড়িতে হালকা আয়োজন চলছে। গরুর মাংসর ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর সেলিম সবার আগে উইশ করে মেয়েকে, কিন্তু এই বছর বেয়াদব ছেলে তার মেয়েকে নিয়ে ভ্যানিশ হয়ে গিয়েছে এবং এই যে দুপুর গড়িয়ে যাচ্ছে এখনো ফেরার নাম নেই। চটবে না? মেয়েটা তো তারই। সাদির নামে এক চোট নালিশ দিয়ে ফেলেছে সাজ্জাদের কাছে। আরেক চোট নালিশ দিতে যাবে তখনই হাসি হাসি মুখ নিয়ে রাজিয়া বাড়িতে ঢুকে পড়ে। সেলিম পরপর কয়েকবার শুকনো ঢোক গেলে এই মহিলা এখানে কি করছে? এখন সাদি চলে আসলে তাকে শিল পাটায় তুলে পিষে ফেলবে। বুড়ো বয়সে বোধহয় তাকে বউ ছাড়া হতেই হবে। তার ডিভোর্সটা কেউ আটকাতে পারবে না। নাজমা তখনই খুন্তি হাতে বেরিয়ে আসে। হাতা কাটা ব্লাউজ এবং ফিনফিনে পাতলা শাড়ি পরুয়া এক মহিলাকে দেখে কপালে ভাঁজ পড়ে নাজমার। কে এই মহিলা? তখনই পেছন থেকে সাদি বলে ওঠে, শ্বশুরমশাই গার্লফ্রেন্ড নিয়ে বাড়িতে চলে এসেছেন? লুকিয়ে বিয়ে করে ফেলেননি তো? গার্লফ্রেন্ড শব্দটাতে রাজিয়ার ঠোঁটের কোণের হাসি চওড়া হয়। কিশোরী বয়স থেকে স্বপ্ন দেখে এসেছে সেলিমের গার্লফ্রেন্ড হওয়ার। ছলে বলে কৌশলে কত বুঝিয়েছে, ঘেঁষে ঘেঁষে থেকেছে সেলিমের আশেপাশে, কিন্তু আফসোস সেলিম তাকে পাত্তা দেয়নি। 23 বছর বয়সে বিয়ে করে নেয় নাজমাকে এবং 24 বছর বয়সে বাবা হয়ে যায়। রাজিয়া চোখের পানি ফেলেছে অনেক। সেলিমের বিয়ের দিন খায়নি পর্যন্ত, কিন্তু তার এই দুঃখের দাম তো সেলিম দেয়নি। বুড়ো বয়সে এসে তবুও তো সেলিমের গার্লফ্রেন্ড উপাধিটা পেল। রাজিয়া মনে মনে ভেবে ফেলেছে সেলিমের সাথে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দেবে, দুটো সেলফি তুলে স্টোরিও দেবে। সেলিম শুকনো ঢোক গিলে তাকায় এক পলক নাজমার দিকে, আর এক পলক তাকায় সাদির দিকে। শয়তান ছেলের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সেলিম না মানলেও সাদির হাসিটা তার খুব পছন্দ। ছেলেটা হাসলে খুব সুন্দর লাগে। ঘন কালো কুচকুচে দাড়ির মাঝখানে গোলাপি ওষ্ঠজোড়া সবারই নজর কাড়বে আগে। ছেলে মানুষের ঠোঁট এতটা আকর্ষণীয় হয় জানা ছিল না সেলিমের। নিজের ভাবনায় নিজেই বিরক্ত সেলিম। মেয়ের জামাইয়ের প্রশংসা করছে মনে মনে। বজ্জাত ছেলেটার। আব্বা, গার্লফ্রেন্ড কেন বলছিস? নাজমার কপালের ভাত চওড়া হয়েছে। রান্নাঘর থেকে সাবিনা ডেকে যাচ্ছে সেলিমকে। হুঁশ নেই তার। গার্লফ্রেন্ডের রহস্য উন্মোচন করে তবেই তিনি সরবে এখান থেকে। সাদি কিছু বলার আগেই রাজিয়া দুপা এগিয়ে এসে বলে, খুক খুক করে কেসে ওঠে সেলিম। সাজ্জাদ মুখ টিপে হাসছে। সাদির ঠোঁটের কোণেও হাসি। নাজমা রেগে আগুন হয়ে গিয়েছে। সেলিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিন্ডি নিয়ে বলে ওঠে, ও ও আপনি আমার জাস্ট ফ্রেন্ড। সে ছোটোবেলায় একসাথে স্কুলে যেতাম, ওই আর কি। সাদি ফট করে বলে ওঠে, ছোটবেলায় স্মৃতিচারণ করতেই তো ছোট বাবা সেদিন রেস্টুরেন্টে গিয়েছিল ওনার সাথে রিক্সা বসে পাশাপাশি লাঞ্চ করতে, তাই না শ্বশুরমশাই? সেলিম কটমট চোখে তাকায় সাদির পানে। সাদি হেসে ফেলে। নাজমা রাজিয়ার দিকে তাকিয়ে বলে, প্রেমিকাকে নিয়ে বেরিয়ে যান। বিয়ে করতে চাইলে বলিয়েন, আমি নিজের ডিভোর্স দিয়ে আপনার সাথে বিয়ে দিয়ে দিব। এই অকর্মার সাথে আমিও সংসার করতে আগ্রহী নই।
বলেই রান্নাঘরের দিকে চলে যায়। সেলিমের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝুমেছে। সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। বাড়িতে এবার সাইক্লোন বয়ে যাবে ভালোই আন্দাজ করতে পারছেন তিনি। রাজিয়া বলে ওঠে, সেলিম তুমি। সেলিম 2 হাত জোর করে বলে, এখান থেকে যা বোন, তুই বুড়ো বয়সে বউ ছাড়া করিস না আমায়। রাজিয়া আবারও কিছু বলতে চায়। সেলিম বলতে না দিয়ে যেতে বলে। ভেচারা চলে যায়। সেলিম সাদির মুখোমুখি গিয়ে দাঁড়ায়। লম্বায় সেলিম কিছুটা বেটে। সাদি বুকে হাত দিয়ে বুক উঁচু করে দাঁড়ায়। রিভেন্স নিলাম শ্বশুরমশাই। আমার পেছনে লাগতে আসলে একদম ডিভোর্স করিয়ে শাশুড়ি মাকে আবার বিয়ে দিয়ে দেব। দেখতে তো এখনো মাশাল্লাহ তোমার মতো বুড়োর সাথে মানায় না থাকে। নিশ্চয়ই শাশুড়ি মাকে পটানোর আগে সার্টিফিকেট দেখিয়ে নানাকে পটিয়ে ফেলেছিলে। সেলিম এই ছেলেকে কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। সাদি কিছু একটা ভেবে বলে, অবশ্য সার্টিফিকেট তোমার ছিল না, ঘুষ দিয়ে চাকরি নিয়েছ। একটা কথা ভেবে দেখো, তুমি 32 বছর বয়সে 2 বাচ্চার বাবা ছিলে, আর আমি বউকে। থেমে যায় সাদি। সেলিম চোখ মুখ কুঁচকে ফেলেছে। মনে মনে কয়েকবার নির্লজ্জ বলে গালিও দিয়ে ফেলেছে সাদিকে। শ্বশুর মশাইয়ের সাথে কেউ এমন ব্যবহার করে? তুই বাপ কথা বলিস না, যা তো আমার সামনে থেকে। সাদি ভদ্র ছেলের মতো চুপচাপ তানিশা সুলতানা চলে যায়। সাজ্জাদ এতক্ষণ দুটোর ফুসুর ফুসুর শুনতে পায়নি, অবশ্য কান খাড়া করেছিল, তবে কানে পৌঁছায়নি। সেলিম দীর্ঘশ্বাস ফেলে সাজ্জাদের পাশে এসে বসে। সাজ্জাদ সরল মনে প্রশ্ন করে, সাদি কি বলল? সেলিম জবাব দেয় না। কি করে বলবে তিনি তার নির্লজ্জ জামাই তাকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে? সাদির দেওয়া লকেটওয়ালা চেন এখনও গলা থেকে খোলেনি ছোঁয়া। অসুস্থতা তার কমেনি, শরীরে ব্যথাগুলো রয়ে গিয়েছে। কেমন ঔষধ খাওয়ালো তাকে যে এখনও ব্যথা কমছে না? নিশ্চয়ই কিপটা সাদি কম দামি ঔষধ এনেছিল। লোকটার কিপটামি তানিশা সুলতানা আর শেষ হয় না। 12টা বাচ্চা হলে যে কি করবে আল্লাই ভালো জানে। তাদের খেতেই বোধহয় দিতে চাইবে না। সিমি ছোঁয়ার পাশে বসে ভাত মাখছে। পরি ছোঁয়ার কোলে বসেছে। আচ্ছা আপি, বর কয়দিন আদর করলে বেবি আসবে? ছোঁয়ার এরকম প্রশ্নে ভ্যাবাচাকা খেয়ে যায় সিমি। ভ্রু কুচকে তাকায় ছোঁয়ার দিকে। বোনের মুখ দেখে ছোঁয়া ঠিক বুঝতে পারে তার কথার মিনিং তার বোন বুঝতে পারেনি। না মানে আমার মনে হচ্ছে আমি প্রেগনেন্ট, তাই তোকে জিজ্ঞেস করলাম। তখনই রুমে ঢুকে পড়ে সাদি। সে ছোঁয়ার কথা শুনেছে। মনে মনে খানিকটা রেগেও গিয়েছে সাদি। নাকামি করাটারও একটা লিমিট থাকা দরকার। বাচ্চা তো আর না, আজকে সাদি ছোঁয়ার বাচ্চাবি ছোটাবে। তুমি কি বড় হবে না ছোঁয়া? সাদি কর্কশ গলায় বলে ওঠে। ছোঁয়া গোমরা মুখে তাকায় সাদির দিকে। লোকটাকে দেখে অভিমানে বুক ভেসে যাচ্ছে। কম দামি ওষুধ খাওয়ালো। একটা ঔষধের দাম কি কোটি কোটি টাকা? এই কিপটা লোকের সংসার করবে কি করে ছোঁয়া? সারা জীবন অনহারে মরবে। সিমি উসখুস করতে থাকে। এখান থেকে বেরোতে পারলেই এখন বাঁচে সে। ছোট বোনকে সে ভালো করেই চেনে। যখন তখন বেফাস কথা বলে ফেলবে আর সিমি লজ্জায় পড়বে। ছোঁয়া বিছানা থেকে নামে। দাঁড়াতে যেতেও একটু ব্যথা অনুভব করে। ব্যথাকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় সাদির দিকে। এগিয়ে আসছেন আমি বড় হয়েছে কিনা জানতে? চোখ নেই সাথে, নাকি চোখের মাথা খেয়েছেন? বড় না হলে এই ছোট্ট মেয়ের সাথে কাল অমন বিহেভিয়ার করলেন কি করে? করলেন ঠিক আছে, তাই বলে কম দামি ওষুধ খাবেন? টাকা ছিল না আমায় বলতেন, কিপটা বেড়া। সাদি চল শক্ত করে তাকায় ছোঁয়ার মুখও পানে। সেমি উপস্থিত বলে কিছু বলতে পারছে না, না হলে একটা আছাড় মেরে ফুটিয়ে ফেলতো। বেয়াদব মেয়ে একটা। সিমি শুকনো ঢোক গিলে নিঃশব্দে বেরিয়ে যায়। সাদিকে চুপ থাকতে দেখে ছোঁয়া আবারও বলে ওঠে, কি কম দামি ওষুধ এটা ধরে ফেলেছি বলে চুপসে গেলেন? পচা বেটা। সাদি ফট করে ছোঁয়ার গাল চেপে ধরে। খানিকটা শক্ত করেই ধরে। ছোঁয়া ব্যথা পায়, চোখে পানিও চলে আসে। আমাকে কোচানোর সময় মনে থাকতো না? ইডিয়েট, মিনিমাম কমন সেন্স নেই। পরিমাণে সরে নিয়ে আমাকে বিয়ে করার সাহস করেছিল কি করে? ছোঁয়া নিজের গাল ছাড়ানোর জন্য সাদির হাত টানতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। চুনোপুঠির মতো দুটো হাত দিয়েও সাদির একটা হাত ছাড়াতে সক্ষম হয় না ছোঁয়া। 2 চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে ছোঁয়ার। ব্যথার ওষুধ দিইনি তোমায়, পিল দিয়েছিলাম গাধা। নেক্সট টাইম আবার আশেপাশে আসলে তাজা গিলে ফেলবে একদম। আগে বড় হবি, কোথায় কি বলতে হয় শিখবে, তারপর আমার কাছে থাকতে আসবে। বলেই সাদি গাল ছেড়ে দেয়। ছোঁয়া নিজের গালে হাত বুলিয়ে শব্দ করে কেঁদে ওঠে। সাদি ভ্রুকুচকে তাকায়। এখন নতুন ড্রামা শুরু করবে এটা জানা সাদির। আপনি আমার বাচ্চাকে খুন করে ফেললেন, আমার কুদ্দুসকে আসতে দিলেন না। খারাপ বাবা আপনি, আই হেট ইউ। সাদি বিরক্ত
স্বস্তির নিঃশ্বাস ফেলে। তোর বাচ্চা খুন করেছে, এবার আরেকটা কথা বললে তোকে খুন করবো। ইডিয়েট, আমার আশেপাশে একদম আসবি না। বলেই সাদি হনহনিয়ে বেরিয়ে যায়। ছোঁয়া ফুপিয়ে কাঁদতে থাকে। পিল কেন খাওয়ালো সে? বাজে লোক। ছোঁয়া একদম ওই লোকটার আশেপাশে যাবে না, একদম কথা বলবে না। সুন্দর করে কেক সাজানো হয়েছে। প্রতি বছর ছোঁয়া এক্সাইটেড থাকে তার জন্মদিনে। গিফট কুড়োনো সাজুগুজু একাই করতে থাকে, কিন্তু এইবার মুখ গোমরা করে বসে আছে। সামির চলে এসেছে, অবশ্য তাকে কেউ দাওয়াত দেয়নি। বন্ধুর বউয়ের বার্থডে, একটা হক আছে তো, দাওয়াতের প্রয়োজন পরে নাকি আবার। কিন্তু বাড়িতে ঢুকতেই সামিরের হা করে মুখটা চুপসে যায়। ছোঁয়া সোফার এক কোনায় বসে আছে মন খারাপ করে, সেলিম আরেক কোনায় বসে আছে মন খারাপ করে। পরি এবং সিমি কেক সাজাচ্ছে। নাজমা বেগম কটমট চোখে স্বামীর দিকে তাকাচ্ছে আর টেবিলে খাবার সাজাচ্ছে। সাদি অন্য সোফায় বসে ল্যাপটপ টিপছে। আমি এসেছি। সামির একগাল হেসে বলে ওঠে। ছোঁয়া তাকায় সামির এর দিকে। সাদি বিরক্ত। তোর কাছ থেকে কি বলেছে? সামির ভেঙচি কাটে। বাবা এসেছিস, খুব ভালো করেছিস। নাজমা বেগম বলে। সামিরের হাসি চওড়া হয়। আমি আসলে সাদির হিংসা হয়। সেলিম বলে ওঠে। সাপ হবে না, তুমি হচ্ছে সোনার টুকরা, সে হচ্ছে শয়তানের নানা। সামির বুক ফুলিয়ে ফেলে, গর্বে সে গর্ভবতী হয়ে যাচ্ছে। ছোঁয়া এক লাফে দাঁড়িয়ে যায়, এক দৌড়ে সামিরের কাছে গিয়ে ফিসফিস করে বলে। ভাইয়া এসেছো, ভালো করেছো। আমার সর্বনাশ হয়ে গেছে, তুমি যারা কেউ পারবে না এই সর্বনাশ তুলে দিতে। সামির ভ্যাবাচাকা খেয়ে যায়। কি সর্বনাশ হলো? আর সেই সর্বনাশ শুধু সেই তুলে দিতে পারবে। কি হয়েছে ছোঁয়া? সামিরও ফিসফিস করে জিজ্ঞেস করে। আমাকে কয়েকটা স্লিপিং পিল এনে দিতে পারবে? কেন? আমি খাবো। শুকনো ঢোক গেলে সামির। ছোঁয়া সুইসাইড করতে চাচ্ছে। তুমি সুইসাইড কেন করবে? ছোঁয়া বিরক্ত হয়, আসলে লোকটার মাথায় বুদ্ধি কম। সুইসাইড করব না, তোমার বন্ধুকে ভয় দেখাবো যাতে নেক্সট টাইম সে আমাকে আর না বকে। খুলে বলো। ছোঁয়া তার প্ল্যানিং সামিরের সাথে শেয়ার করে। সব শুনে সামির সায় জানায়। মন তো নয় ছোঁয়ার বুদ্ধি। সাদির একটা শিক্ষা হওয়াই দরকার। সাদির নজর ল্যাপটপে থাকলেও মনোযোগ ছিল ছোঁয়ার দিকে। দুই পাগল যে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে চতুর সাদির বুঝতে সময় লাগে না, তবে ধরতে পারে না তাদের প্ল্যানিং। তাহলে ভাইয়া এক্ষুনি যাও। এখনই? হ্যাঁ যাও, চিন্তা করিও না। তোমার জন্য বিরিয়ানির মধ্যে থেকে 2 পিস মাংস আমি সরিয়ে রাখবো, আর তুমি না আসা অবধি কেকও কাটবো না। সামির খুশি হয়ে নাচতে নাচতে চলে যায়। বয়সের সাথে কখনোই ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে পরিস্থিতির সাথে। তুমি জীবনে যত খারাপ পরিস্থিতিতে পড়বে তোমার জীবনে তত দ্রুত ম্যাচুরিটি আসবে। সামির কোথায় যাচ্ছে এটা জানার জন্য সাদি বেরিয়েছিল বাসা থেকে। অসাবধানতায় রাস্তা পার হতে গিয়ে একটা ট্রাক এসে ধাক্কা মারে সাদিকে। ছিটকে পড়ে যায় পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই রক্তে মাখামাখি হয়ে ওঠে সারা দেহ। মানুষজন জড়ো হয়ে যায়, হইচই পড়ে যায়। বাড়ির সামনে থেকেই হইচইয়ের শব্দ আসছে শুনে সেলিম এবং ছোঁয়া বেরিয়ে আসে দেখার জন্য। মুহূর্তেই অ্যাম্বুলেন্স চলে এসেছে। ভিড় ঠেলে ভেতরে ঢুকে পড়ে ছোঁয়া। তার মন কু ডাকছিল। সাদিকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে ছোঁয়া। এগোনোর শক্তি পায় না, হাঁটু ভেঙে বসে পড়ে। স্তব্ধ হয়ে গিয়েছে ছোঁয়া, রিয়্যাক্ট করতে পারছে না। মেয়ের চিৎকারে সেলিমও ভিড় ঠেলে ঢুকে। সাদিকে দেখে তারও বুকটা কেঁপে ওঠে, হাউমাউ করে কেঁদে ওঠে। সাদির জ্ঞান রয়েছে, সে কথা বলতেও পারছে, কিন্তু এত লোকজনের মাঝে তার কথা শোনা যাচ্ছে না। কয়েকজন ধরে রেখেছে তাকে। সাদি রক্ত মাখা হাতখানা উঁচু করে ছোঁয়াকে শান্ত হতে বলে, বোঝায় সে ঠিক আছে, কিন্তু সত্যি তো সাদি ঠিক নেই। মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে, বা হাতটা বাঁকা হয়ে গিয়েছে, ডান পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে। অ্যাম্বুলেন্স আসতেই সকলেই ধরাধরি করে সাদিকে গাড়িতে তোলে। ছোঁয়া বসে আছে সাদির দিকে তাকিয়ে, কাঁপছে সে, কথা বলার শক্তি হারিয়েছে। চিৎকার করে বলতে চাচ্ছে সাদিকে না নিতে, কিন্তু সে বলতে পারছে না। সেলিমও মেয়ের কথা ভুলে যায়, সে সাদির সাথে চলে যায়। একা পড়ে রয় ছোঁয়া। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে আসতে থাকে, ঘাড়ে ব্যথা শুরু হয়ে যায়, বুকে অসহ্য ব্যথা হতে থাকে। অতঃপর ছোঁয়া তার আঁখি পল্লব বন্ধ করে পড়ে যায় রাস্তায়। হাসপাতালের করিডোরে বাড়ির সকলে বসে আছে। সাবিনা বেগমের অবস্থা খারাপ, কাঁদতে কাঁদতে 2 বার জ্ঞান হারিয়েছে সে। সাদির ট্রিটমেন্ট চলছে।
ডাক্তার বলেছে মরণ বাসন কোনো ব্যাপার নেই, তবুও সকলেই ভেঙে পড়েছে। ছোঁয়ার অবস্থা দেখে সকলে আরও বেশি ঘাবড়ে গিয়েছে। মেয়েটাকে তারা রাস্তায় পেয়েছে। পাড়ার একজন গিয়ে বাকিদের খবর দিয়েছে। যে যেমনভাবে ছিল তেমনভাবেই বেরিয়ে পড়ে। ছোঁয়ার আর বার্থডে কেক কাটা হয় না, এত এত রান্না করা হয়েছে বার্থডে উপলক্ষে, সেসব সেভাবেই পড়ে থাকে। চোখ খুলতে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করে ছোঁয়া। মস্তিষ্কে একটুখানি চাপ দিতেই মনে পড়ে যায় সাদির কথা। চিৎকার দিয়ে বসে পড়ে ছোঁয়া। হাতে ক্যানেলা লাগানো ছিল, রক্ত উঠে যায় নলে। ছুটে আসে সিমি এবং নাজমা বেগম, নার্সও আসে। দুজন ধরে ফেলে ছোঁয়াকে। ছোঁয়া ছোটাছুটি করতে থাকে, তাকে ধরে রাখা দায় হয়ে পড়েছে। ছোঁয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আম্মু আমাকে ছাড়ো, আমাকে সাদির কাছে যেতে হবে, আমার সাথে ব্যথা পেয়েছে। নাজমা বেগমের চোখেও পানি। তিনি মেয়ের মাথাখানা নিজের বুকে চেপে ধরে। শান্ত হ মা, সাদি ঠিক আছে, হাইপার হোস না। মায়ের বুকে ছোঁয়া ফুপিয়ে কাঁদতে থাকে। ডাক্তার কৌশলে ক্যানেলা খুলে দেয়, সেখান থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু সেদিকে ছোঁয়ার খেয়াল নেই। আমার জন্য আমার সাধুর এই অবস্থা, আমি এত পাগলামি কেন করি আম্মু? সিমিও ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। প্রেশার ফল করেছিল ছোঁয়ার। চুপ কর সোনা, সাদিকে দেখবি চল, সেও তোকে দেখার জন্য পাগল হয়ে আছে। ছোঁয়া মায়ের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায়। এক সেকেন্ডও দেরি করে না ছোঁয়া, এক দৌড়ে বেরিয়ে পড়ে নিজের কেবিন থেকে। করিডোরেই দেখতে পায় সেলিম এবং সামিরকে। সাদির সাথে কথা বলিয়ে সাবিনা বেগম এবং পরীকে বাড়িতে ছাড়তে গিয়েছে সিফাত, আর সাজ্জাদ গিয়েছে সাদির জন্য ঔষধ আনতে। ছোঁয়াকে দেখেই সেলিম দাঁড়িয়ে যায়। মা তুমি উঠে পড়েছো কেন? ছোঁয়া বাবাকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। আমার সাদি কোথায়? আমি দেখবো ওকে। সেলিম মেয়ের মনের অবস্থা বুঝতে পারে, হাতের ইশারায় কেবিন দেখিয়ে দেয়। ছোঁয়া এক দৌড়ে ঢুকে পড়ে। কপালে সাদা ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, হাতেও ব্যান্ডেজ করা। চোখ বন্ধ করে আছে সাদি। ফর্সা গোলগাল মুখখানা একদম অন্যরকম লাগছে। কুচকুচে কালো দাড়িতে এখনও রক্তের ছোঁয়া লেগে আছে। নাকের পাশ দিয়েও রক্তের স্রোত বয়ে গিয়েছে। ছোঁয়া সাদির পাশে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। দুই হাতে মুখ চেপে ধরে যাতে তার কান্নার শব্দে সাদির ঘুম না ভাঙে। কিন্তু বোকা ছোঁয়া জানেই না তার সাদি ঘুমিয়ে নেই। সে ছোঁয়ার উপস্থিতি টের পেয়ে গিয়েছে। চোখ খোলে সাদি, তাকায় প্রেয়সের মুখ পানে, মলিন হাসে। কাঁদছো কেন? আমি ঠিক আছে। সাদির কণ্ঠ শুনে ছোঁয়া শব্দ করে কেঁদে ওঠে। বসে পড়ে সাদির পাশে, বুকে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে থাকে। সাদি হাত বাড়িয়ে প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে পারে না, কারণ তার হাতে আপাতত সেই শক্তি নেই। শুধু বলতে থাকে, কেঁদো না চান, আমি ঠিক আছে। আমি আর কখনোই আপনার কথা বাইরে যাব না, যা বলবেন তাই হবে, একদম বাচ্চাপি করবো না, আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসে সাদি। তুমি কান্না না থামালে সুস্থ হবে না। ছোঁয়া কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু পারছে না। নার্স রাখতে চেয়েছিল সাদির জন্য বাড়ির লোকজন, কিন্তু ছোঁয়া নাকচ করে দিয়েছে। তার স্বামীর সেবা সে একাই করবে, কোনো নার্সের প্রয়োজন নেই। ছোঁয়ার মুখের উপর কেউ কথা বলতে পারে না। অগত্যা সাদিকে নিয়ে বাড়িতে ফেরা হয়। হুইল চেয়ার ব্যবহার করে সাদিকে তার জন্য বরাদ্দকৃত রুম অবধি নিয়ে আসে ছোঁয়া। চোখ মুখের বিষণ্ণতা তার কমছে না। দুই গালে এখনো লেগে আছে পানির দাগ। চোখের পাপড়ি ভেজা, ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে। হাজারবার সাদি কাঁদতে না করছে, কিন্তু কে শোনে কার কথা। বিশাল দেহি সাদিকে হুইল চেয়ার হতে বিছানায় বসানো ছুনোপুটি ছোঁয়ার পক্ষে কখনোই সম্ভব নয়। তবুও সে কোমরে ওড়না বেঁধে সাদির ভালো হাতটা কাঁধের উপর তুলে প্রস্তুতি নিতে থাকে বিছানায় বসানোর। সাদি দীর্ঘশ্বাস ফেলে। তুমি একা পারবে না, ভাইয়াকে ডাকো। ছোঁয়ার নাক টেনে জবাব দেয়, আমি একাই পারবো, তাদের প্রয়োজন নেই। অগত্যা সাদি বুঝে ফেলে তার বইয়ের জেদ। তাই সে নিজে ছোঁয়ার উপর অল্প বল প্রয়োগ করে উঠে দাঁড়ায় এবং বিছানায় বসে। এইটুকুতেই হাঁপিয়ে উঠেছে সাদি। পায়ের ব্যথা তীব্র। আজকেই ছাড়তো না হাসপাতাল থেকে, কিন্তু সাদি থাকবে না। তার দুটো কারণ: এক, হাসপাতালের এই ফিনাইলের গন্ধ তার পছন্দ না। দুই, সে যতক্ষণ হাসপাতালে থাকবে তার মা এবং বউ কাঁদতে কাঁদতে আধমরা হয়ে যাবে। ছোঁয়া সাদির পাশে বসে হাঁপাতে থাকে। তারও বেশ ধকল গেছে। দেখলেন, পারলাম, সবসময় দুর্বল ভাবেন আমায়। সাদি আলতো হাসে। মেয়েটা সত্যি আর বড় হলো না। বসুন এখানে, আমি পানি নিয়ে আসি, গা মুছিয়ে দেব।
সাদি বাধা দেয় না। ছোঁয়া ওড়না খানা খাটে রেখে চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশি সময় না নিয়ে জলদি বালতি ভর্তি পানি নিয়ে বেরিয়ে আসে। আলমারি থেকে সুতি একখানা ওড়না বের করে বালতিতে চুবিয়ে তা থেকে পানি ছেড়ে আলতো হাতে মুছিয়ে দিতে থাকে সাদির হাত, মুখ, পা, বুকসহ যেখানে যেখানে রক্ত লেগে আছে সব জায়গায়। এতটাই আলতো করে মুছে দিচ্ছে যে মনে হচ্ছে যেন সাদি ব্যথা না পায়। সাদি দেখতে থাকে তার বউকে। বউয়ের এই রূপ আগে কখনো দেখা হয়নি। এই অবুঝ নারী এতটাও যত্নশীল। কোথায় লুকিয়েছিল তার এই হৃদয় কাঁপানো রূপ? কাবার্ড খুলে একটা শার্ট এনে তা সাদিকে পরিয়ে যেতে নেয় ছোঁয়া। একটা হাত অনায়াসে ঢুকতে পারলেও অন্য হাত ঢুকাতে পারে না ব্যান্ডেজ করা। শেষমেশ হাতের উপর নিয়ে শার্ট এনে বোতাম লাগিয়ে দেয়। এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে চুমু খায় কপালে। সাদের দুই গালে হাত রেখে শুধায়, এভাবে তাকিয়ে কি দেখছেন? সাদি দৃষ্টি ফিরিয়ে নেয়। ভাবছি কি? আমার রাত পাগল বউ বড় হয়ে গেছে, এবার কুদ্দুসকে আনায় যায়। ছোঁয়া মুচকি হাসে। সাদি হতাশ হয়। ভেবেছিল ছোঁয়া লাফিয়ে উঠবে, সাদির গলা জড়িয়ে ধরবে, এক্ষুনি বায়না ধরবে, এটা সেটা বলে বকবক শুরু করে দিবে। কিন্তু এসব কিছুই হলো না। হাত পাগল কি একটা অ্যাক্সিডেন্টে বড় হয়ে গেল? ছোঁয়া সাদির পায়ের কাছে বসে পড়ে, ব্যান্ডেজ করা পায়ে চুমু খায়। আমার কিচ্ছু চাই না, আপনি সুস্থ থাকুন, এতেই আমি খুশি। কুদ্দুস, কুদ্দুসি, দিয়া, এদের কাউকে লাগবে না আমার। তখনই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সাবিনা বেগম এবং সিমি। সাবিনার হাতে ভাতের থালা, চোখে তার অশ্রু টলমল করছে। সিমির হাতে ঔষধের প্যাকেট এবং পানির গ্লাস। আব্বা, খেয়ে ওষুধ খেতে হবে। বলতে বলতে বসে সাদির পাশে, ভাতের থালা নামিয়ে আঁচল দিয়ে চোখ মুছকে। ছোঁয়া সাদির আরেক পাশে বসে। আম্মু কাঁদছো কেন? ঠিক আছে আমি। নাক টেনে সাবিনা জবাব দেয়, আর কাঁদবো না আব্বা। ভাত মাখতে থাকেন তিনি। লোকমা বানিয়ে সাদির মুখের সামনে ধরে। কোনো বায়না ছাড়া খেয়ে নেয় সাদি। কি থেকে কি হয়ে গেল রে আব্বা? ভালো ছেলে বাড়ি থেকে বের হলি আর আবারও কেঁদে ওঠে সাবিনা। ছোঁয়াও ঠোঁট কামড়ে কাঁদছে যাতে তার কান্নার শব্দ না হয়। মা, কাঁদছেন কেন? আপনি কাঁদলে ভাইয়া খাবে কিভাবে? বুঝুন একটু। সাবিনা আবারও চোখের পানি মুছে নেয়। সাদির মায়ের হাতখানা মুঠোয় পুড়ে নেয়। শুক্রিয়া আদায় করো না আম্মু, আল্লাহ তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। যদি আমি নাই ফিরি। বাকিটা শেষ করতে পারে না সাদি। ছোঁয়ার মুখের দিকে চোখ পড়ে যায় আর থেমে যায়। চোখের ইশারায় ছোঁয়াকে শান্ত হতে বলে, কাঁদেন আম্মু, আমাকে খাইয়ে তোমরা খেয়ে নাও প্লিজ। যা হওয়ার হয়ে গেছে, এবার সুস্থ করে তোলো আমায়। সাবিনা মাথা নাড়ায়। রাতে কেউই ভালো করে খেতে পারে না। ছোঁয়া তো কিছুই মুখে তোলে না। তাকে জোর করেও কেউ খাওয়াতে পারেনি। সামির সহ সাদির সকল বন্ধুরা হাজির হয়েছে এবং সকলে সাদির সাথে আড্ডা দিচ্ছে। এটা ওটা বলে সাদিকে হাসাচ্ছে। সাদিও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ছোঁয়া দরজার আড়লে দাঁড়িয়ে দেখছে। মনে মনে আল্লাহর দরবারে সে শতবার শুকরিয়া আদায় করে ফেলেছে। আজকের ঘটনায় ছোঁয়া প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছে। কি হয়ে গেল? সামিরও ভীষণ আঘাত পেয়েছে, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। মনে মনে পড়ছে অনুশোচনায়। আড্ডা দিয়ে সকলে বাসায় যায় রাত 11টা নাগাদ। ইরা এবং রিমিকে তাদের বাড়ির লোক এসে নিয়ে যায়। সেলিম কয়েকবার সাদিকে আড়াল থেকে দেখে গিয়েছে। সাদির রুমে ঢুকতে সাহস পায় না তিনি। তার ধারণা সে সাদিকে পছন্দ করতো না বলে সাদিও তাকে পছন্দ করে না। পরি পুরো সময়টা জুড়েই সাদির মাথার কাছে বসেছিল। একে একে সকলেই সাদিকে দেখে চলে যায় ঘুমাতে। তখন ছোঁয়া রুমে আসে। এতক্ষণ সে পাশের রুমে বসেছিল, শান্তিতে একটু কেঁদেছে। সাদির সামনে তো কান্না করার কায়দা নেই। দরজা বন্ধ করে সাদির দিকে তাকায়। মানুষটা আধশোয়া হয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। ঘুমাবেন না? ছোঁয়া মাথা নিচু করে জিজ্ঞেস করে, এসো, ভালো করে শুয়ে দাও আমায়। ছোঁয়া সাদা লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে সাদির বালিশ ঠিক করে। তারপর সাদিকে শুয়ে দেয় ঠিক করে। নিজেও পাশে শুয়ে পড়ে। বুকে মাথা রাখবে না? ছোঁয়ার আবারও কান্না পায়। কান্না আটকে রাখার দায় হয়ে পড়েছে। আপনি ব্যথা পাবেন। বলতে বলতে কেঁদে ফেলে ছোঁয়া। পাবো না, এসো। না না প্লিজ। তুমি আসবে নাকি আমি আনবো? ছোঁয়া সুরসুর করে সাদির বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে থাকে। সাদি এক হাতে শক্ত করে জড়িয়ে নেয় প্রেয়সীকে।
দিন দিন সকলে ছোঁয়াকে যত দেখছে অবাক হয়ে যাচ্ছে। সেই দিনের ছোঁয়া যে পুরো বাড়ি মাথায় তুলে ফেলতো লাফালাফি করে, সারাক্ষণ দুষ্টুমি করাই ছিল যার পেশা, সেই ছোঁয়া এখন কোমরে ওড়না বেঁধে স্বামীর সেবা করে যাচ্ছে। রান্না থেকে শুরু করে সাদের জামা কাপড় ধোয়া সবটা একা হাতে করে যাচ্ছে সে, কাউকে কিচ্ছু করতে দিচ্ছে না। এতে অবশ্য ছোঁয়ার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। এই কয়েকদিনেই জাদু ছোঁয়া খানিকটা শুকিয়ে গিয়েছে, ধবধবে ফর্সা মুখখানায় একটুখানি কালচে বর্ণের দেখা মিলছে, চোখের নিচেও কালি জমে গেছে। সারা রাত জেগে সাদির হাতে পায়ে হাত বুলিয়ে দিতে থাকে। এটা অবশ্য সাদি জানে না, সে ঘুমিয়ে পড়লেই ছোঁয়া এ কাজ করে। ছোঁয়ার ধারণা রাতে হাতে পায়ে ব্যথা করবে আর কষ্টে সাদির ঘুম ভেঙে যাবে, হাত বুলিয়ে দিলে ব্যথা কমবে। 7 দিন পার হয়েছে, পায়ের ব্যথা খানিকটা কমেছে। আজকে ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। 1 পা 2 পা বাড়াতে পারে সাদি, একটু কষ্ট হলেও ম্যানেজ করে নিতে পারে। সাদির শরীর মুছিয়ে তার গায়ে শার্ট চাপিয়ে ছোঁয়া নিজে গোসল করতে গিয়েছে। সাদির সাথে সেও যাবে, তাকে 1000 বার না করেছে সাদি, বলেছে যেতে হবে না, কিন্তু ছোঁয়া মানতে নারাজ। সে যাবেই, এটা নিয়েও সাদি হতাশ। সেখানে গেলে কেঁদে কুটে অস্থির হয়ে যাবে। ডাক্তার ভালো মন্দ কিছু বললেও সে কাঁদবে, কিন্তু কি আর করার, বউ যখন যাবে বলেছে তাকে নিতেই হবে, উপায় নেই। সাদি উঠে দাঁড়ায়, 1 পা 1 পা করে এগোতে থাকে। দরজা অবধি আসতেই হাঁপিয়ে ওঠে সে। ব্যান্ডেজ না থাকলে অবশ্য এতটা কষ্ট হতো না, হুইল চেয়ারেও আনা হয়েছে তার জন্য, কিন্তু তাতে খুব প্রয়োজন ছাড়া সাদি বসে না, দরজা ধরে দাঁড়িয়ে যায়। ভেবেছিল নিচে যাবে, কিন্তু এই অবস্থায় যাওয়া সম্ভবই না। দীর্ঘশ্বাস ফেলে সাদি, দরজা ধরে দাঁড়িয়ে থাকে ছোঁয়ার আসার অপেক্ষায়। এই মুহূর্তে সে ছোঁয়ার সাহায্য ছাড়া খাট অবধি যেতেই পারবে না। মুচকি হাসে সাদি। অ্যাক্সিডেন্ট হওয়াতে তার এতটুকু আক্ষেপ হচ্ছে না, বরং মনে হচ্ছে ভালোই হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে কখনোই ছোঁয়ার এই রূপটা দেখতে পেত না, কখনোই বুঝতে পারত না তার বউ এতটাও যত্নশীল। চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় ছোঁয়া। কিছুদিন আগেও শীতের মধ্যে গোসল করতে ভয় পেত, বায়না ধরে বসতো। সেই ছোঁয়া এখন কোনো বায়না ছাড়াই গোসল করে ফেলে। সাদিকে দরজার সামনে দেখে কলিজা কেঁপে ওঠে ছোঁয়ার। সে দৌড়ে আসে। কি হয়েছে আপনার? এখন কেন এসেছেন? কিছু লাগবে? আমাকে কেন ডাকলেন না? ছোঁয়ার উত্তেজনা দেখে সাদি তার ডান হাতটা আলতো করে ছোঁয়ার গালে রাখে। ঠিক আছে, আমি একটু হাঁটার চেষ্টা করছিলাম। ছোঁয়ার আখি পল্লব ভিজে উঠেছে, এক্ষুনি গড়িয়ে পড়বে গাল জুড়ে। একা একা হাঁটার চেষ্টা করতে হবে না, আমি আছি তো, আমি সাহায্য করে দেব। সাদি ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। এই মুহূর্তে এতটুকু অবাধ্যতা করলে তার আত পা গলব, কেঁদে কেটে পুরো বন্যা বানিয়ে ফেলবে। ছোঁয়া হাত ধরে সাদিকে খাটে এনে বসায়, তারপর ভেজা কাপড় মেলতে যায়। সাদি দেখতে থাকে তার ম্যাচিউর বউকে। কেটে যায় 2 মাস। সাদি এখন পুরোপুরি সুস্থ, তাকে আর তার ভাড়া বাড়িতে যেতে দেওয়া হবে না। সাদিও আর যেতে চায় না। ছোঁয়ার ইন্টার ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হয়েছে, পরীক্ষা খুব খারাপ দিয়েছে, ক্লাস করেনি ঠিকঠাক, তারপর বাড়িতেও বই ছুঁয়ে দেখেনি। এক্সাম খারাপ হওয়ারই কথা, 2 সাবজেক্টে ফেল করবে, এটা ছোঁয়া ভালো করেই জানে। সাদি অফিসে যাওয়া শুরু করেছে। 2 মাস রেস্টে থাকার পরে আজকেই তার প্রথম অফিস। সকাল সকাল অফিসের জন্য তৈরি হয়ে গিয়েছে সে। ছোঁয়া এখন আর সাদির পেছনে লেগে থাকে না, মা এবং শাশুড়ির হাতে হাতে কাজ করে দেয়। আজকেও তেমন কোমরে ওড়না গুজে রুটি বেলছিল। সাবিনা রুটি ভাজি করছে। ছোঁয়া মা, যা তুই, আমরা পারবো, অনেক বেলেছিস। সাবিনা বলে ওঠে। ছোঁয়া রুটি বেলায় মনোযোগ দিয়ে বলে, বড় মা যেতে বলিও না, সংসার করা শিখছি গো। ইন ফিউচার আমার যখন 12টা বাবু হবে, তখন তো আমাকে সব কাজ করতে হবে, তাই না? এত এত রুটি বেলতে হবে। নাজমা বেগম সবজি কাটছিল, তিনি চাকু রেখে মেয়ের পানে তাকায়। সাবিনাও হতভম্ব। কয়টা বেবি? বড় বড় চোখ করে শুধায় নাজমা। কয়টা আবার? 12টা। 11টা ছেলে আর একটা মেয়ে। সাদি এসেছিল খাওয়ার জন্য। ছোঁয়ার এমন কথা শুনে তার কাশি উঠে যায়। ছোঁয়া বেলুন রেখে তাড়াহুড়ো করে সাদিকে পানি দেয়। নাজমা এবং সাবিনা মুচকি হেসে নিজেদের কাজে মন দেয়। সাদি ছোঁয়ার হাত থেকে পানির গ্লাস না নিয়ে কান টেনে ধরে। কয়টা বেবি? ছোঁয়া কান ছাড়ানোর চেষ্টা করে জবাব দেয়, 24টা। সাদি আরও একটু জোরে কান টেনে ধরে। ছোঁয়া ব্যথা পায়। এবার বলো কয়টা? ছোঁয়া কাঁদো কাঁদো গলায় বলে, 12টা।
সাদি আরও একটু জোরে টেনে ধরতেই ছোঁয়া বলে ওঠে, দুটো 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 বাচ্চা নিব। আমি সরকারি স্লোগান জানি তো, দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। সাদি কান ছেড়ে দেয়। গুড করো, যাও খাবার নিয়ে এসো আমার জন্য। ছোঁয়া ভেঙচি কেটে খানিকটা দূরে যায় সাদির থেকে, তারপর বলে ওঠে, আমি সরকারের স্লোগান ভেঙে দিব। ছোঁয়া নিজের স্লোগান ঘরে ঘরে পৌঁছে দিবে। 12টা সন্তানের বেশি নয়, 24টা হলে ভালো হয়। সাদি পায়ের জুতো খুলতে যেতেই ছোঁয়া একদূরে পালিয়ে যায়। নাজমা এবং সাবিনা শব্দ করে হাসতে থাকে। কতদিন পরে মেয়েটার বাচ্চামো দেখল তারা। এতদিনে বোধহয় বাড়ির প্রাণ ফিরে এলো। সাদিও হাসে। তার আতপাগল বোঝে নিজের রূপে ফিরে এসেছে, এটা ভেবেই তার মনের মধ্যে সুখ বয়ে যাচ্ছে। মিহির বর মিহিকে ছেড়ে দিয়েছে, তার কারণ হচ্ছে মিহি সংসারী নয়। সে স্বামী সংসার সামলে উঠতে পারছিল না। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রান্না করে দিতে পারতো না। মোট কথা মিহি তার স্বামীকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারছিল না, বা মিহি চাইছিল না। মনের মধ্যে কোথাও একটা সাদি রয়ে গিয়েছিল। বিয়ের 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সে ঠিক 1 সপ্তাহ পরে মিহির এক্স বর নতুন বিয়ে করে নেয়। মিহি হচ্ছে মায়ার চাচাতো বোন। মিহির মনে হয় এখনও কোথাও না কোথাও সাদির মনে তার জন্য জায়গা রয়েছে এবং সে চেষ্টা করলে সাদির সাথে সবটা ঠিক করে নিতে পারবে। আজকেও মিহি এসেছে সাদির অফিসে। শেষবার খোলাখুলি কথা বলতে চায় সাদির সাথে। অফিসে ঢুকতে ঢুকতেই সাদি মিহিকে খেয়াল করলো এবং আন্দাজও করতে পারে এখানে তার আসার কারণটা। সাদি এগিয়ে যায়, মিহির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, এইখানে তুমি? মিহি বসেছিল। সাদির কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে। তোমার সাথে কথা বলতে চাই আমি। ক্যান্টিনে চলো। সাদি আগে আগে হাঁটতে থাকে, মিহি পেছনে পেছনে। ক্যান্টিন এখন ফাঁকা, হাতে গোনা কিছু মানুষ রয়েছে। সাদি ফাঁকা একটা টেবিল দেখে বসে পড়ে। মিহিও সাদির সামনাসামনি বসে পড়ে। সাদি টেবিলের উপর 2 হাত তুলে মিহির দিকে তাকিয়ে বলে ওঠে, কিসের সেখানে এসেছো মিহি? তোমার কি মনে হয় না তুমি বোকা? তোমার সাথে রিলেশনশিপে থাকার সময়ও আমি তোমাকে বলেছিলাম ছোঁয়ার কথা। তার প্রতি আমার ফিলিংস আমি শেয়ার করেছিলাম তোমার সাথে। তাহলে তুমি কি বুঝতে পারছো না আমি ছোঁয়াকে কতটা ভালোবাসি? ওকে পেয়ে আমি কতটা খুশি? মিহির চোখে পানি টলমল করছে। সে সাদির হাতের উপর হাত রাখে। সাদি হাতটা সরিয়ে নেয়। একটু ভালো থাকা লোভে তোমার কাছে আসি আমি। হাসে সাদি। এখন সুখ পাবে না তুমি। আরে শোনা, ছোঁয়া জানতে পারলে তোমার এটা সেটা নানান কথা শুনিয়ে দেবে। তখন নিজেও লজ্জা পাবে, আমিও লজ্জা পড়ে যাব। বলেই সাদি চলে যায়। মিহি বসে থাকে, তাকিয়ে থাকে সাদির চলে যাওয়ার দিকে। সেলিম হাজারবার সরি বলে বউয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে। শেষবারের মতো সেলিমকে ক্ষমা করে দিয়েছে তিনি। দ্বিতীয়বার এইরকম ভুল করলে একদম সোজা ডিভোর্স দিয়ে দেবে এমনটাও হুমকি দিয়েছে। ছোঁয়ার একা একা ভালোই লাগছে না। এতদিন সাদির সাথে চিপকে চিপকে থাকতো, একটা মিনিটের জন্য চোখের আড়াল করতো না। কিন্তু আজকে লোকটা কত দূরে, আসবেও সেই রাতে। সাদি আসার আগে আগে বই নিয়ে পড়তে বসতে হবে, যাতে রেজাল্ট দিলে কাঁদো কাঁদো গলায় বলতে পারে, পড়েছিলাম তো। মনে না থাকলে আমি কি করব? এখন বাজে সন্ধ্যা 7টা। সাদি ফিরবে 9টায়। এত সময় কি করবে ছোঁয়া? ভাবতে ভাবতে মাথায় চলে আসে দুষ্টু বুদ্ধি। সেই যে একদিন বরটার সাথে সুন্দর একটা রাত কাটালো, তারপর তো আর তেমন সময় পার করা হলো না। আজকেই তাহলে সাদিকে একটু চমক দেওয়াই যাক। যেই ভাবা সেই কাজ। ছোঁয়া চট করে কাবার থেকে সেই হাঁটু বের করা জামাখানা বের করে ফেলে। ফল্ট মুভিটা চালিয়ে নোয়াকে ফলো করতে থাকে। একদম পারফেক্ট নোয়ার মতো সাজবে সে। সাদির জন্য কাবাড ঘেটে একখানা কালো জ্যাকেট বের করে নেয়। এটা সাদিকে পরাবে। একদম পারফেক্ট নোয়া এবং নিক লাগবে দুজনকে। নোয়ার মতো চুলগুলো উঁচু করে বেঁধে ফেলে। হাঁটু বের করা জামা এবং হালকা মেকআপ। রুমে কয়েকটা মোমবাতিও জ্বালিয়ে ফেলে। ব্যাস, এবার শুধু সাদি আসার অপেক্ষা। সব কিছু শেষ করে বিছানার উপর বই নিয়ে বসে পড়ে ছোঁয়া। একটু পড়ালেখায় মনোযোগ দেওয়ার নাটক করে আর কি। সাদিকে আজকে একটু দ্রুতই ছুটি দেওয়া হয়েছে, তাই জলদি বাসায় চলে আসে। দরজা খুলে খাটের দিকে নজর দিতেই সাদির কপালে 3টে ভাঁজ পড়ে। তার আতপাগল বউ পড়ছে। পড়ার স্টাইলও আলাদা। সবগুলো বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বিছানায়। উপর হয়ে শুয়ে একটা বই রেখেছে মাথার উপর এবং আরেকটা বই উল্টো করে ধরে বইয়ের পেছনে ফুল আঁকছে। ফোঁস করে শ্বাস টানে সাদি। কি করছো?
ফুল আঁকায় এতটাই মনোযোগ দিয়েছিল যে সাদি এসেছে সেটা সে টেরই পায়নি। জলদি উঠে বসে ছোঁয়া, মাথার উপর থেকে বই নামিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, একটু পড়ছিলাম আর কি। সাদি কিছু বলে না, দরজা আটকে অফিসের ব্যাগ জায়গা মতো রাখে, তারপর টাই খুলতে থাকে। সাদির কোনো রিয়াকশন না পেয়ে ছোঁয়া বলে ওঠে, আমাকে কেমন লাগছে বললেন না? সাদি পরনের শার্ট খুলে ফেলে, চুলগুলো হাতের সাহায্যে এলোমেলো করে নেশাতুর কণ্ঠে বলে, বলবো না বোঝাবো? তারপর রুমের লাইট অফ করে জাপটে জড়িয়ে নেয় ছোঁয়াকে, কোলে বসে চুম্বন এঁকে দেয় ছোঁয়ার ললাটে, ফিসফিস করে বলে, তুমি করে বলবে? ছোঁয়া নার্ভাস, লোকটা একটুখানি ছুঁয়ে দিলেই ছোঁয়া জমে বরফ হয়ে যায়, গলা দিয়ে কথাই বেরোতে চায় না। বলো না জান, জাস্ট একবার। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ছোঁয়া আস্তে করে ডাকে, ও শুনছো, ভালোবাসি তোমাকে। সাদমান চৌধুরীকে পাগল করতে এইটুকুই যথেষ্ট ছিল। সে তার আদরকে নিয়ে ডুবে যায় ভালোবাসার সাগরে। আরও একটা সুন্দর রাত কাটায় দুজন। প্রত্যাশার থেকে বেশি কিছু পেয়ে গেলে সাধারণত একটু বেশি খুশি লাগে। আজকে ছোঁয়ারও খুশি হওয়ার দিন, তবে সে খুশি না, আবার কষ্টও হচ্ছে না, মোটামুটি একটা শখের মধ্যে আছে। ইয়ার চেঞ্জ পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করেছে ছোঁয়া। মনে মনে আশা ছিল 2 সাবজেক্টে ফেল করার, কিন্তু একটা সাবজেক্ট বেশি ফেল করায় ছোঁয়া হতভম্ব। কেননা আগেই নোটিশ দেওয়া হয়ে গিয়েছে 2 সাবজেক্টে ফেল করলে ওঠাবে সেকেন্ড ইয়ারে, কিন্তু 3 সাবজেক্টে করলে গার্জিয়ান লাগবে। এখানেই ছোঁয়ার টেনশন, গার্জিয়ান পাবে কই এখন? বাবা জানলে ঠ্যাং ভাঙবে, সাদি কান ছিঁড়ে দিবে। তাহলে কলেজের মাঠে এসব চিন্তা করতে করতে হাঁটছিল ছোঁয়া। হঠাৎ করে মাথায় চক্কর দিয়ে ওঠে, গা গুলিয়ে গড়গড় করে বমি করে দেয়। ছোঁয়ার বন্ধু তিথি ছোঁয়াকে পানির বোতল এগিয়ে দেয়। ছোঁয়া পানি খেয়ে একটু ঠিকঠাক হয়ে তিথিকে বলে, দোস্ত আমাকে কংগ্রাচুলেশন বল, আমি প্রেগনেন্ট। অসুস্থতায় একটা মানুষ এতটা খুশি হতে পারে, ছোঁয়া পারে। এই যে মাথা ব্যথায় চোখ খুলতে পারছে না, বমি করতে করতে গলা ব্যথা হয়ে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তবুও সে দাঁত কেলিয়ে হাসছে, নাচার জন্য বারবার দাঁড়িয়ে যাচ্ছে। সাদি চোখ রাঙিয়ে বসিয়ে রেখেছে। সাবিনা বেগম চিহ্নিত, সে ভাতের থালা নিয়ে ছোঁয়ার সামনে বসে আছে। আপাতত বাড়িতে কেউ নেই, সকলেই গিয়েছে পাশের বাড়িতে দাওয়াত খেতে। সাদিকে কল করে বাড়িতে এনেছে ছোঁয়া। সাবিনা বেগমও গিয়েছিল দাওয়াতে। সাদি কল করে বাড়ি আসতে বলেছে। বড় মা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, সুখবর নিয়ে আসি। আর কুদ্দুসের বাপ চলতেই দোকানে যান মিষ্টি আনতে, পুরো পাড়াতে আমি নিয়ে সাথে মিষ্টি দিব। কথা বলার শক্তি নেই, তবুও টেনে বলছে ছোঁয়া। সাদির বিরক্ত আকাশ ছুঁই ছুঁই, ইচ্ছে করছে একে একটা লাথি মেরে ফুটিয়ে ফেলতে, কিন্তু পারছে না। কি আর করার, হাত পাগল হোক, বউ তো। সাবিনা বেগম ছেলের পা নিয়ে এক পলক তাকায়, তারপর ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে, ভাত খেয়ে নে, তারপর নিয়ে যাব। ছোঁয়া তাকায় ভাতের থালার দিকে। ইলিশ মাছের পিস দেখে আবারও গা গুলিয়ে আসে, মনে হচ্ছে নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসবে। বড় মা খেতে পারবো না গো, কুদ্দুস খেতে বারণ করছে। সাদি দাঁড়িয়ে যায়। ছোঁয়া বড় বড় চোখ করে 2 গালে হাত দেয়, যাতে থাপ্পড় টাপ্পড় দিতে না পারে। সাদি ছোঁয়ার কাছে এসে পাজা করে কোলে তুলে নেয়। ছোঁয়া ভয়ে চোখ মুখ খিচে ফেলেছে। সাবিনা বেগম মাথা নিচু করে ফেলে। সাদি গটগট পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছোঁয়া শক্ত করে সাদির গলা জড়িয়ে ধরে। বেশ ভালো লাগছে তার, বরের কোলে থাকার মজাই আলাদা। ছোঁয়ার তো ইচ্ছে করে সারাক্ষণ লোকটার কোলে চড়ে থাকতে। এমন দিন কবে আসবে যে দিনে সাদমান চৌধুরী তার বউকে কোল থেকে নামাবে না? গাড়ির মধ্যে এক প্রকার ছুঁড়ে ফেলে ছোঁয়াকে। ছোঁয়া মুখ বাঁকিয়ে সেখানেই পড়ে থাকে। বজ্জাত লোক, সন্তান আসছে, কোথায় বউকে ধরে কয়েকটা চুমু খেয়ে নিবে তা না রাগ দেখাচ্ছে। এমন বরকে ঘেন্না করা উচিত, কিন্তু ছোঁয়ার মনটা বড় কি না, তাই সে ঘেন্না করতে পারে না। হাসপাতালের করিডোরে বসে থাকার ধৈর্য ছোঁয়ার নেই। লম্বা লাইন পড়েছে। সাদি ছোঁয়াকে নিয়ে বসেছে এক পাশে। সাদি নীরবে বসে ফোন দেখতে থাকলেও ছোঁয়া স্থির থাকতে পারছে না, ছটফট করেই যাচ্ছে। কখনো সাদির কোলে মাথা রেখে শুয়ে পড়ছে, তো কখনো কাঁধে মাথা রাখছে, কখনো চুল ধরে টানছে, আবার কখনো দাড়ি ধরে টানছে, শার্টের কলার ধরে টানছে। সাদিকে বেশ ধৈর্যশীল দেখাচ্ছে। আজকেই সবাইকে অসুস্থ হতে হলো? ছোঁয়া বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে। সাদি ফোন থেকে দৃষ্টি সরিয়ে এক পলক তাকায় ছোঁয়ার মুখ পানে। অসুখেরও আক্কেল নাই। আব্দুল কুদ্দুসের একমাত্র মাকে চেপে ধরেছে, ভালো কথা। থাক আমার কাছে, কাল না হয় বাকি সবার কাছে যাইস।
তা না, ভাগ ভাগ করে সকলের কাছে গিয়েছে। ভালো কথা। আচ্ছা সাধু, অশোকের বংশ কত বড়? না মানে দেখুন একসাথে কতজনকে চেপে ধরে, ডেঞ্জারাস। হঠাৎ সার নিঃশ্বাস ফেলে সাদি। এই মেয়ে কি জীবনেও মানুষ হবে না? আল্লাহ কি তাকে কখনোই এতটুকু বুদ্ধি দেবে না? সারা জীবন এমন গাধাই থেকে যাবে? সাদির মুখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে সোয়া একটু হাসার চেষ্টা করে বলে, হ্যাঁ হ্যাঁ, মজা করছিলাম, রাগিন না প্লিজ। হবু বাচ্চার মাকে বকলে আল্লাহ পাপ দিবে। সাদি পকেট থেকে হেডফোন বের করে কানে গুঁজে নেয়। সোয়া কয়েকবার মুখ বাঁকিয়ে ভেঙচি কাটে সাদিকে। ব্যাটার ভাব দেখলে ইদানিং সোয়ার ইচ্ছে করে চিৎকার করে বলতে, বিবাহিত ব্যাটাদের ভাব ধরা মানায় না, কারণ তাদের দাম নাই। খালি লোকলজ্জার ভয়ে বলতে পারে না ছোঁয়া। অবশেষে ছোঁয়ার সিরিয়াল আসে। সাদির আগেই ছোঁয়া ঢুকে পড়ে। কপালে 3টে ভাঁজ পড়ে সাদির। এই তো কথাই বলতে পারছিল না, এক্ষুনি এত শক্তি কই পেল? মধ্যবয়স্ক একজন মহিলা বসে বসে কিছু একটা দেখছে। ছোঁয়া প্রায় দৌড়ে মহিলা ডাক্তারের সামনে বসে পড়ে এবং বলে ওঠে, আমি কিট পরীক্ষা করে নিয়েছি, পজিটিভ দেখেছি, মানে হচ্ছে আমার সন্তান আসছে। আপনি আমার বরকে এটা বলে দিন। ডাক্তার ভ্রু কুঁচকে তাকায় স্বর মুখ পানি। সাদিও চোখ দুটো বড় বড় করে ফেলে। বসার জন্য চেয়ার ধরেছিল সে, কিন্তু ছোঁয়ার কথা শুনে বসতে ভুলে গিয়েছে। প্রেগনেন্ট কিটও পরীক্ষা করাও শেষ। ডাক্তার ছোঁয়ার কথা শুনে মুচকি হাসে। সাদির দিকেও এক পলক তাকায়। তুমি তো খুবই ফাস্ট। আমি কুদ্দুসের মা কিনা কালকে পরীক্ষা করেছি। বমি হচ্ছিল না বলে কাউকে জানাইনি, আজকেই বমি হয়েছে। ছোঁয়ার কথা এবার শব্দ করে হেসে ওঠে ডাক্তার। সাদি চোখ পাকিয়ে ছোঁয়াকে শাসায়। সরি ডাক্তার, আমার বউয়ের মাথায় একটু প্রবলেম আছে। ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, আমার মাথায় কোনো প্রবলেম নেই, আমি ঠিকঠাক। ডাক্তার আন্টি, আপনি বলুন কিভাবে চলতে হবে, কি করতে হবে, আমি শুনছি। ছোঁয়ার প্রেগনেন্সির খবর শুনে কেউই খুশি না, সকলের মুখ ভারী। শুধু ছোঁয়ার ঠোঁটের কোণা থেকেই হাসি সরছে না। বাড়িতে গোল বৈঠক বসেছে। ছোঁয়া আপাতত তার রুমে। তাকে সাবিনা বেগম ঘুমাতে বললে চলে এসেছে। ডাক্তার সাদিকে প্রেগনেন্সি কনফার্ম জানানোর পর থেকে সাদির চোখে মুখে গম্ভীর একটা ভাব চলে এসেছে। এমনিতেই সব সময় গম্ভীর ভাব সাদির মুখখানায় বজায় থাকলেও আজকে মুখখানা অন্যরকম। রেগে আছে নাকি খুশি ঠিক বোঝা যাচ্ছে না, কেউ বুঝতে চাইছেও না। সেলিম একটু পরপরই কটমট চোখে তাকাচ্ছে সাদির দিকে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বড্ড বেয়াদব ছেলেটা। নাজমা বেগমও হতাশ হয়েছে। তার মেয়েটা কখনো নিজে হাতে খেতে পারে না ঠিকঠাক। সে কি করে বাচ্চা সামলাবে, কি করে প্রেগনেন্সির এই কঠিন লড়াই লড়বে? সাজ্জাদ ছেলের মুখ পানে তাকিয়ে বলে ওঠে, বাড়িতে নতুন অতিথি আসছে, আমাদের উচিত তাকে সদরে গ্রহণ করা। এদের মুখ গোমরা করে থাকার মতো কিছু হয়নি। সাজ্জাদের এই কথায় তেতে ওঠে সেলিম। সে বসা থেকে দাঁড়িয়ে যায়। আমার মেয়ের বয়স খেয়ালে নেই তোমার ভাইয়া? বাচ্চা সামলানোর মতো বয়স হয়েছে ওর। তোমার ছেলে সব কিছুতে বাড়াবাড়ি করবে। সাবিনার কপালে ভাঁজ পড়ে। এখানে তার ছেলের দোষ খুঁজে পাচ্ছে না তিনি। ছোট ভাই সাধু কি করেছে এখানে? ছোটকে চেনেন না আপনি? সব সময় সাধুর উপরেই কেন তোমাদের এত রাগ? কেন আমার ছেলেকেই কথা শোনাও তুমি? সেলিম আজকে আর চুপ থাকে না। তিনি আঙ্গুল তুলে বলে ওঠে, আরও 10 বছর আগে তোমার ছেলে ছোঁয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে আমাকে। আর আগে থেকে বিয়ে করার সে কুপরিকল্পনা করে রেখেছে। সকলেই থমকে যায়। এই বিষয়ে কারোরই ধারণা ছিল না। কেউ এতটুকু আন্দাজ করতে পারেনি যে সাদি ছোঁয়াকে ভালোবাসত, কারণ সাদি সারাক্ষণই ছোঁয়াকে এড়িয়ে চলত। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ভালোবেসেছে, তাই আপনাকে বলেছিলাম গোটা দুনিয়া খুঁজে দেখো, আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তোমার আতপাকুল মেয়েকে ভালোবেসে আগলে রাখতে কোনো পুরুষই পারত না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সেলিমের মুখ বন্ধ হয়ে যায়। সত্যিই সাদি তার মেয়েকে খুব ভালোবাসে, সেটা সে জানে। বলা বাহুল্য, সেলিমও মনে মনে সাদিকে বেশ পছন্দ করে, কিন্তু সে স্বীকার করতে নারাজ। সিমি বলে, তোমরা এভাবেই কেন বসে আছো? কেন টেনশন করছো? ছোঁয়াকে দেখো, সে কতটা খুশি। আমাদের মুখ গোমরা দেখেই ছোঁয়া ডিপ্রেশনে চলে যাবে। সাদি দাঁড়িয়ে যায়। তোমার বোনের ডিপ্রেশনে চলে যাওয়া উচিত। আস্ত পাগল একটা, জানটা জ্বালিয়ে খেলো আমার। বলেই সাদি চলে যায়। সিমি মুখ টিপে হাসে। এদের খুনসুটি দেখতে বেশ ভালো লাগে সিমির। সাজ্জাদ উঠে দাঁড়ায়, সেলিমের মুখোমুখি দাঁড়ায়। ভাই সব ভুলে যা, তুই নানা হতে যাচ্ছিস আর আমি দাদা। সেলিব্রেট কর। তোরই দাদু ভাই হিসাবে মিষ্টি বন্যা
বড়িয়ে দিতে হবে না। সেলিম তার মুখ ভার করে থাকতে পারে না, হেসে জড়িয়ে ধরে সাজ্জাদকে। অতপর দুই ভাই বেরিয়ে যায় মিষ্টি কিনতে। সাদি রুমে ঢুকে দেখে অশান্ত রানী শান্ত হয়ে ঘুমাচ্ছে। এক পলক ঘুমন্ত রানীকে দেখে ওয়াশরুমে ঢুকে যায় সাদি। মনে করার চেষ্টা করতে থাকে। সাদি তো ঠিকঠাকই ছোঁয়াকে ওষুধ দিত, ছোঁয়া খেয়েও নিত। তাহলে কিভাবে কি হলো? নাকি ছোঁয়া খেত না, ফেলে দিত, সাদিকে মিথ্যা বলতো? চল শক্ত করে ফেলে সাদি। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে ছোঁয়ার তুলতুলে নরম গালে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় ছোঁয়া খাটের উপর গোল হয়ে বসে আছে, চোখে এখনো ঘুম জড়ানো। বিরক্তির মাত্রা বেড়ে যায় সাদির। ঘুম শেষ হয়নি, তবু উঠে বসে থাকতে হবে। সাদি দৃষ্টি সরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সময় নিয়ে নিজেকে দেখতে থাকে। বাঁ হাত চুলে চালিয়ে চুলগুলো পরিপাটি করার চেষ্টা চালায়। ছোঁয়া তাকিয়ে আছে সাদির মুখ পানে। বেশ বুঝতে পারছে সাদি রেগে আছে। রাগ ভাঙতেই মূলত ঘুমকে বিদায় জানিয়ে এভাবে বসেছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? মাথা নিচু করে নরম গলায় শুধায় ছোঁয়া। সাদি জবাব দেয় না, তাকায় না পর্যন্ত। নিজের মতো পারফিউম লাগাতে থাকে, ড্রেসিং টেবিল গোছাতে থাকে। সাদির থেকে এমন ইগনোর পেয়ে ছোঁয়ার কান্না পায়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়, কিন্তু পারে না। আপনি এতটা অখুশি হলে আমি অ্যাবর্শন করতেও রাজি। বুক কেঁপে ওঠে সাদির। হাত থেমে যায়। হাতে থাকা পারফিউমের বোতল ঠাস করে রেখে পেছন ঘুরে তাকায় ছোঁয়ার দিকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায়, বসে পড়ে ছোঁয়ার পাশে। বয়স কত তোমার? প্রেগনেন্সির মানে জানো? মুখের কথায় বাচ্চাও যাবে। নিজে যেটা ভালো মনে করো সেটাই ভালো, বাকিরা ভুল। ছোঁয়া, তুমি বুঝতে পারো না কিছু? সারাক্ষণ বাথরুম ছাড়ার কিছু পারো না তুমি? বেশ ঝাঁঝালো গলায় বলে ছোঁয়া। ছোঁয়ার কান্নার সুর বেড়ে যায়। সে সাদির কাঁধে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। ব্যাস, সাদির রাগ গলে পানি হয়ে যায়। দুই হাতে আগলে নেয় ছোঁয়াকে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপনি আমার পাশে থাকলে আমি সব পারবো। আমায় শুধু একটু ভালোবাসবেন আর সাহস দেবেন, তাহলেই হলো। ফোঁস করে শ্বাস ফেলে সাদি। ছোঁয়াকে সোজা করে বসিয়ে চোখের পানি মুছে দেয়। আমার কথার অবাধ্য হলে মেরে হাত পা বেঁধে নদীতে ফেলে দেব, বলে দিলাম। সামিরের সাথে ঐশীর বিয়ে দিতে রাজি হয়েছেন আতোয়ার হোসেন। সামিরকে তার কোনো কালই পছন্দ ছিল না, তবে সাদিকে পছন্দ। গম্ভীর রাগী প্রাপ্ত মনস্ক সাদিকে তার প্রচুর ভালো লাগে। ইচ্ছে ছিল তার মেয়ের জন্য প্রস্তাব দেওয়ার, কিন্তু তার আগে খবর পেয়েছে সাদির বিয়ের। তাই আর তার আশাটা পূরণ হলো না। গোল বৈঠক বসেছিল সাদি, সামির এবং আতোয়ার। আতোয়ার যখনই বলেছে ঠিক আছে, আমার মেয়ে ভালো থাকলেই হলো, সামির একটা চিল্লানি দিয়ে দাঁড়িয়ে যায়। এক লাফে আতোয়ারের পাশে এসে বসে এবং জাপটে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে নেয়। আতোয়ার চোখ বড় বড় করে ফেলে। শ্বশুরমশাই লাভ ইউ। 2024 সালে আপনাকে নানা বানিয়ে ফেলবো। আপনার মেয়ে কখনো খালি পেট রাখবো না। প্রতি বছর একটা করে বাচ্চা গিফট করব, কথা দিলাম। আতোয়ার শুকনো ঢোক গিলে সামিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কটমট চোখে তাকায় সামিরের দিকে। অসভ্য একটা, বলেই তিনি চলে যায়। সামির গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। আশ্চর্য, অসভ্য কেন কইল? আমি তো সত্যি কথাই কইলাম। সাদি ঠোঁট টিপে হাসে। সত্যি কথার ভাত নাই, জানিস না? সামির দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তাই তো সত্যি কই না। আর বলিস না, তুই সত্যি বললে দুনিয়া মিথ্যা শব্দটা উঠে যাবে। সামির মুখ বাঁকায়। বাজে বকিস না, ঐশীকে আনার ব্যবস্থা কর। বিয়ে ঠিক হলে একটা চুমু খাবো না। শালা তোর কপালে বউ নাই। অভিশাপ দিবি না সাদি চাচা। একটাই জীবন, একটাই জীবনে বিয়ে ছাড়া চাওয়া আর কিছুই নাই। জীবনে একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিয়ে করা আর বাচ্চা দেওয়া। আমি সরকার হলে স্লোগান দিতাম, বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নেই। বিয়ে করব, থাকবো পাশে, বাচ্চা দিব মাসে মাসে। সাদি হাততালি দেয়। বাহ বাহ বাহ, কপাল করে বউ আর বন্ধু পেয়েছিলাম। সাদি নিজের শার্টের কলার ঠিক করে একটু ভাব নিয়ে বলে, গর্বে তুই গর্ভবতী হচ্ছিস, স্বীকার করো। সাদি নিজের পায়ের জুতা খোলে। গর্ভবতী তোকে বানাবো এখন। সামির এক লাফে সোফার অন্য পাশে চলে যায়। শালা দূরে যা, আমার ভার্জিনিটি দিকে হাত বাড়াবি না তুই।
বমি করতে করতে অস্থির শোয়া, গলা দিয়ে রক্ত আসার উপক্রম, পেট ব্যথা করছে, সাথে মাথা ব্যথা, কিছুই খেতে পারছে না, পেটে ক্ষুধা, অসহ্য লাগছে শোয়ার, কান্না করে ফেলে সে। সাবিনা বেগম চিহ্নিত ভঙ্গিতে শোয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিমি এক বাটি ঝাল ঝাল স্যুপ বানিয়ে এনেছে যাতে একটু খেতে পারে। ছোঁয়া তাকে ওয়াক করে ওঠে। সিমির রাগ হয়। ঢং করিস না ছোঁয়া, এভাবে চলে নাকি? একটু খেতেই হবে। ছোঁয়ার চোখের কোণে পানি জমেছে, চোখ বন্ধ করতেই 2 গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি। বাচ্চা দুনিয়াতে আনতে এতটা কষ্ট হয়? আমি আর কখনোই আম্মুর সাথে বাজে বিহেভিয়ার করবো না, আর আমার কুদ্দুসকেও কখনো বকবো না। সিমিও স্যুপের বাটি রেখে ছোঁয়াকে তুলে বসায়। একটু শক্ত হ, এখনো অনেক দিন বাকি। এখনই তোর মুখের দিকে তাকানোই যাচ্ছে না, পরে কি হবে? ছোঁয়া মাথা নিচু করে ফেলে। আমি শক্তই তো আপু, একাই খেতে পারবো, দাও। স্যুপের বাটি নিয়ে ছোঁয়া একাই খেতে থাকে। বেশ কষ্ট হচ্ছে খেতে, গা গুলিয়ে উঠছে আবার, তবুও কষ্ট করে খাচ্ছে। অনেকটা খাওয়ার পরে ছোঁয়া অস্থির হয়ে ওঠে। এবার আর পেটে ঢুকছে না, পেট থেকে বেরিয়ে আসতে চাইছে। তখনই সাদি একটা তেঁতুলের আচার ধরে ছোঁয়ার মুখের সামনে। ছোঁয়া তাকায় সাদির মুখ পানে। সাদি খেতে ইশারা করে, ছোঁয়া খেয়ে নেয়। আচার খেয়ে বমির ভাব চলে যায় ছোঁয়ার। সাদিকে দেখে সাবিনা বেগম নিঃশব্দে চলে যায়। সিমিও স্যুপের বাটি নিয়ে বেরিয়ে যায় ওদের প্রাইভেসি দিয়ে। ওরা বেরিয়ে যেতেই ছোঁয়া গাল ফুলিয়ে বলে ওঠে, বউ নতুন নতুন প্রেগনেন্ট হলে গিফট দিতে হয়, জানেন না? আনরোম্যান্টিক একটা। সাদি ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে ছোঁয়ার সামনে মেলে ধরে। ভেতরে চিকচিক করছে ডায়মন্ডের রিং। ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। এটা কি? সাদি আংটিটা তুলে ছোঁয়ার আঙ্গুলে পরিয়ে দিতে দিতে জবাব দেয়, আমার অমূল্য রতনের জন্য সামান্য ডায়মন্ডের রিং। ছোঁয়া হেসে ফেলে। সাদির গলা জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ জামাই, একটা চুমু দিন। সাদি ছোঁয়ার কপালে চুমু খেয়ে জবাব দেয়, লাভ ইউ টু বউ। একটা মেয়ে যতই পাগল হোক সে তার বাচ্চার কাছে পারফেক্ট মা। এই যে হাত পাগল ছোঁয়া যে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে থাকে, বকবক করতে থাকে, দুষ্টুমি যার শিরায় শিরায় রয়েছে, সেই ছোঁয়া এখন বাচ্চার কথা চিন্তা করে ধীরে ধীরে পা ফেলে। যখন তখন লাফিয়ে ওঠে না, প্রচণ্ড খুশিতেও গড়াগড়ি খেয়ে হাসে না, ঠিক সময় খাবার খেয়ে নেয়, একদম অনিয়ম করে না। ডাক্তার বলেছে প্রতিদিন সকাল সকাল গোসল করতে, ছোঁয়া তাই করে, একদম গোসলে অনিয়ম করবে না সে। আজকে বাড়িতে সিমি এবং ছোঁয়া ছাড়া আর কেউ নেই। সাদি অফিসে গিয়েছে, নাজমা এবং সাহিলা মার্কেটে গিয়েছে, বাকি সবাই তাদের কাজে। সিমি পরীকে ঘুম পাড়িয়েছে। ছোঁয়াকে বসিয়ে রেখে গিয়েছে সাদির রুমে। ছোঁয়াকেও একটু ঘুমোতে বলেছে। ছোঁয়া ঘুমাতেই চাচ্ছিল, তখনই তার মনে হলো ফোনে 2টো ভিডিও দেখে নেওয়া যাক। বেবি পাম্পের সময় মায়েদের কেমন করে চলাফেরা করা উচিত, কি কি খাওয়া উচিত, যদিও ডাক্তার বলে দিয়েছে, তারপরও ডিজিটাল যুগ, যেই ভাবা সেই কাজ। ছোঁয়া ইউটিউবে সার্চ দেয় বেবি পাম্প লিখে, সেখানে বিভিন্ন ধরনের ভিডিও শো করে। ছোঁয়া নজর পড়ে টুইন বেবিদের ভিডিওর দিকে। কি সুন্দর 2টো বাচ্চা, একদম একই রকম দেখতে হয়েছে। ছোঁয়ারও স্বাদ জাগে তারও যদি টুইন বেবি হতো। চট করে মাথায় ধরে যায় ছোঁয়ার, টুইন জিনিস খেলে টুইন বেবি হয়। ফোনটা রেখে চটজলদি রান্নাঘরে ছোটে ছোঁয়া, কারণ একটু আগেই তার চোখের সামনে সিমি টুইন 2টো বিস্কুট রাখছিল তাকের উপর। টুইন বলতে 2টো বিস্কুট জোড়া লেগে গিয়েছে। ছোঁয়া সেটাই খাবে এখন। একটু দৌড়াতে যেতেই ছোঁয়ার মাথায় আসে পেটে বাচ্চা। এবার হাঁটার গতি থামিয়ে দেয় ছোঁয়া, আস্তে ধীরে হেঁটে রান্নাঘরে প্রবেশ করে। তাক থেকে বিস্কুটের ডিব্বা নিয়ে মোড়া টেনে বসে খেতে শুরু করে টুইন বিস্কুটখানা। খেতে খেতেই চিন্তা করে, একটা বিস্কিট খেলে টুইন হওয়ার চান্স থাকবে না, এখন থেকে সব কিছুই টুইন খেতে হবে। কিন্তু বাড়িতে তো আর টুইন কিছু নেই। সাদিকে কল করতে হবে এবং বলতে হবে বাজারে যত টুইন ফলমূল আছে সবই যেন নিয়ে আসে। ভাবতে ভাবতেই খাওয়া শেষ করে ফেললাম। 1 গ্লাস পানি পান করে খানিকক্ষণ বসে রেস্ট নিলাম। ডাক্তার পই পই করে বলে দিয়েছেন, খাবার খাওয়ার পরে একটুখানি রেস্ট নিতে, ভরা পেটে লাফালাফি করলে পেট ব্যথা করতে পারে। অফিস বাদ দিয়ে সাদি সামিরের পেছন ঘুরছে। তার অবশ্যই কারণ আছে। ঐশীর বাবা বিয়ে তো দিতে চেয়েছে, কিন্তু ডেট তো বলল না। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে দিবে দিবে করে 1 বছর ঘুরাবে ঢের বুঝতে পারছে সামির। তাই সে সাদির অফিসে গিয়ে বসের হাত পা ধরে কেঁদে কেটে বলছে, আমার বউ আরেক বেড়ার লগে ভাগছে, এবার সাদি ছাড়া কেউ তাকে ফেরাতে পারবে না। আজকের মতো ছুটি দিয়ে দেন সাদিকে, আপনার পা দুটো মাথায় তুলি আমি।
বস হকচকিয়ে গিয়ে সাদিকে ছুটি দিয়েছে। সাদি অফিস থেকে বেরিয়ে অবশ্য সামিরকে দুটো থাপ্পড় মেরে দিয়েছে এবং আবারও অভিশাপ দিয়েছে। তোর বউ সত্যি একদিন আরেক বেড়ার সাথে যাবে, দেখিস। সামির বুক ফুলিয়ে শার্টের কলার ঠিকঠাক করে জবাব দিয়েছে, যেতে পারবো না ভাই। স্বামীর বোকা হতে পারে কিন্তু চালাক না। বিয়ের প্রথম বছরেই বেবি নিয়ে ফেলবো, পরের বছরে আবারও। এমন করতে করতে বাচ্চার ভুবন বানিয়ে ফেলবো। তখন বউ যাবে কি করে? তাকে নিবেই বা কে? সাদি দীর্ঘশ্বাস ফেলে। এর সাথে কথা বলাই অপরাধ। মার্কেটে নিয়ে গিয়েছে সামির সাদিকে, উদ্দেশ্য শপিং করবে, শ্বশুর বাড়ির সকলের জন্য নানান জিনিস কিনবে। জিনিস দেখে শ্বশুর মশাই পটে যাবে আর বিয়ে দেবে তাড়াতাড়ি, এমনটাই ধারণা সামিরের। সাদি বিরক্ত হয়ে সামিরের পেছন পেছন ঘুরছে। একে তো এই ভর দুপুরবেলা মার্কেটে ঘুরতে ভাল লাগছে না, তার উপর আবার সামিরের আজাইরা চিন্তাভাবনা। সাদি শ্বশুর মশাইয়ের জন্য জাঙ্গিয়া কিনে নিয়ে যায়, কতগুলো ব্যাটে খুশি হবে। সাদি চোখ পাকিয়ে তাকায় সামিরের দিকে। এভাবে তাকানোর কি হলো? দেখ শ্বশুর মশাই আমার গিফটটা টাকা দিয়ে কিনে জীবনেও পড়বে না, আমি শিওর। আমি দিলে ভালোই হবে বল। সাদি দাঁতে দাঁত চেপে বলে, তোর শাশুড়ির জন্য কতগুলো। থেমে যায় সাদি। সামির বুদ্ধিমান, সে চট করে ধরে ফেলে। মন্দ বলিস নি, তুই তারা আমি কিনি। সামির যেতে নিয়ে থেমে যায়, মুখটা গোমড়া করে ফেলে সে। কিন্তু ভাই জানবো কি করে ক? সাদি জুতো খোলার জন্য নিচু হতে যায়, সামির এক দৌড়ে পালায়। সাদি কোমরে হাত দিয়ে হাঁসফাঁস করতে থাকে। পাগল ছাড়া দুনিয়া চলে না, ঠিক আছে তাই বলে সব পাগল? ভাবতে ভাবতেই সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করতে স্ক্রিনে ভেসে ওঠে কুদ্দুসের মা নামখানা। সাদি এই নামে সেভ করেনি, করেছে ছোঁয়া। সাদি জানতো না, জেনেছে গতকাল। কল রিসিভ করে সাদি কানে তোলে। হ্যাঁ জান, বলো। জান, আই লাভ ইউ। সাদি ঠিক বুঝে ফেলে কোনো আবদার আছে। লাভ ইউ টু। কিছু লাগবে? বাজারে যত জমজ শাক সবজি ফল ফুল আছে নিয়ে আসেন আমার জন্য। কপালে ভাঁজ পড়ে সাদির। কিন্তু কেন? আমি খাবো, টুইন ফল খেলে টুইন বেবি হবে। দীর্ঘশ্বাস ফেলে সাদি। আচ্ছা আনবো। শোনেন, বলেন। বেশি বেশি করে আইনেন, আপনাকেও খেতে হবে, দুজন মিলে খেলেই কাজে দিবে। সাদি নিজের কপালে নিজেই কয়েকটা থাপ্পড় দেয়। আনবো, রাখো তুমি। সারার কপাল, ঘরে বাইরে সব জায়গায় পাগল। কিছু বললেন? জীবন থেকে হারিয়ে যায় মানুষগুলো, রেখে যায় স্মৃতি। স্মৃতি আঁকড়ে বাঁচতে হয় আমাদের, কখনো ভালো স্মৃতি বা কখনো খারাপ। একটা কথা কিন্তু সঠিক, স্মৃতি হত্যা করতে পারলে মানুষ আত্মহত্যা করতো না, কিন্তু দেহ থেকে প্রাণ না বের হলে স্মৃতি হত্যা হয় না। মায়া শুধু একটা নাম না, এক সমুদ্র ভালোবেসে ঠকে যাওয়া একটা চরিত্র। মায়া এমন একটা মানুষ যাকে কেউ একজন গভীরভাবে ভেঙে দিয়েছে, স্বপ্নগুলো পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই মায়া সেই মায়া যার সাথে সাদির বিয়ে ঠিক হয়েছিল। দীর্ঘদিন পরে প্রাক্তনের মুখোমুখি দাঁড়িয়েছে মায়া। ইচ্ছে করে দাঁড়ায়নি, হঠাৎই সামনে পড়ে গেল। চোখ দুটো আটকে গেল পাষাণ পুরুষের আদলখানায়। সেই পুরুষের চোখ দুটো মায়া দেখে নেয় খুঁটিয়ে খুঁটিয়ে। না, কোথাও তার জন্য মায়া বা ভালোবাসা দেখতে পেল না। মানুষ এতটাই নিষ্ঠুর হয়? আকাশ ছিল মায়ার প্রেমিক, প্রেম ছিল তাদের। তারপর কোনো কারণ ছাড়াই আকাশ সরে গিয়েছিল মায়ার জীবন থেকে। স্বপ্ন দেখিয়ে একটা সুস্থ মস্তিষ্কের মেয়েকে অসুস্থ বানিয়ে চলে গিয়েছিল। পিছু ফিরে তাকায়নি আর, কখনো জানতেও চায়নি কেমন আছো। মায়া অপেক্ষায় থেকেছিল, কত রাত কান্না করেছে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চেয়েছে আকাশকে। হয়তো চাওয়াটাই ত্রুটি ছিল, তাই তো মায়া পেল না। মাঝে মধ্যে মায়ার ইচ্ছে করতো আকাশের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে, কেন ঠকালে আমায়? কেন আমার ভালো থাকা কেড়ে নিলে? কেন আমাকে মেরে ফেললে? কিন্তু আত্মসম্মান নামক শব্দটা মায়াকে আটকে দিয়েছে, প্রশ্ন করতে দেয়নি, বরং বারবার এটাই বুঝিয়েছে, যে চলে গেছে তাকে প্রশ্ন করে আটকানো যাবে না, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আটকানো সম্ভব না। আকাশও অবাক হয়েছে মায়াকে দেখে। এই মুহূর্তে এখানে মায়াকে একদম আশা করেনি সে। সাদি কল করে রেখেছে তাকে, তাই এই অবেলায় শপিংয়ে আসা। আকাশ মায়ের সামনে থেকে সরে দাঁড়ায়, রাস্তা তৈরি করে দেয় মায়াকে যাওয়ার। মুচকি হেসে হাত দিয়ে যেতে ইশারা করে। মায়া দৃষ্টি সরায় আকাশের থেকে, চোখ দুটো জ্বলছে।
বোধহয় পানি জমেছে, চোখের পানিও যখন তখন চলে আসে, কারণে অকারণে। দুর্বলতা লুকাতেই দেয় না। মায়া যাচ্ছে না দেখে আকাশ ভ্রু কুঁচকে তাকায়। কিছু বলবে? মায়া চমকায়, প্রশ্নটা আশা করেনি সে, তবে জবাব দিতে ইচ্ছে করছে। হ্যাঁ, অনেক কথা বলে আছে তোমায়, অনেক প্রশ্ন আছে তোমার কাছে, জবাব চাই আমার। কিন্তু ওই যে বিবেক কথা বলতে বাধা দেয়। মায়াও মুচকি হেসে মাথা নাড়িয়ে বোঝায় কিছু বলবে না, অতপর পাশ কেটে চলে যায়। কিছু দূর গিয়েই দাঁড়িয়ে পড়ে, পেছন ঘুরে তাকায়, কিন্তু আকাশকে দেখা যায় না, কারণ সে চলে গিয়েছে। একবারও বোধহয় পেছন ফিরে তাকায়নি। আচ্ছা, মানুষ এত দ্রুত সব ভুলে যায় কি করে? তাদের কি মন নেই? মায়ার শব্দটা তাদের মধ্যে নেই কি? সামিরকে আকাশের দায়িত্বে রেখে সাদি বিদায় নিয়েছে। সামিরের সাথে থাকলে আজকে আর বাসায় ফেরা হবে না তার। সামিরের বকবকে মাথা ধরে গিয়েছে। সাদির ইচ্ছে করে মাঝে মধ্যে গালে হাত দিয়ে 2-3 দিনের জন্য ভাবনার জগতে চলে যেতে। সব পাগল তার কপালে কি করে ছুটল? তবে সাদির ভালোও লাগে। ভালো থাকার মেডিসিন হচ্ছে সামির এবং সোয়া। এরা দুজন চুপ থাকলে সাদির নিজেরই দম বন্ধ লাগে। আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করে এমন বউ এবং বন্ধু পাওয়ার জন্য। 2 হাতে ফলমূল নিয়ে সাদি বাসায় ফেরে সন্ধ্যা হয়েই গিয়েছে প্রায়। সোয়া এই সময় বাগানে একটু হাঁটাহাঁটি করে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। সোয়া রানী হাঁটছে এবং বই পড়ছে। সাদির চোখ দুটো বড় বড় হয়ে যায়। এ কি দেখছে সে? তার রাত পাগল বউ বই পড়ছে? স্বপ্ন টপ্ন দেখছে কি? সাদি ফলমূলের ব্যাগ নামিয়ে নিজের শরীরে চিমটি কাটে। ব্যথা পেয়ে মুখ দিয়ে উফ শব্দ বেরিয়ে আসে। তার মানে স্বপ্ন নয়, তার হাত পাগল বউ সত্যিই বই পড়ছে। সাদি মুচকি হেসে এগিয়ে যায়, ছোঁয়ার পেছনে দাঁড়ায়। সূর্য কি আজ ওঠেনি? ছোঁয়া যেন জানতোই সাদি আসবে, তাই চমকায় না। বইটা বন্ধ করে মুখ গোমরা করে তাকায় সাদির দিকে। বইয়ের মুখখানা কালো দেখে সাদি ভ্রু কুঁচকে ফেলে। চতুর সাদি বুঝে ফেলে বউ তার গন্ডগোল পাকিয়ে ফেলেছে। আমাকে স্যার খুঁজে দেন, সামনে আমার পরীক্ষা, সে খেয়াল আছে আপনার? ফেল করলে তো আবার বলবেন ফেল দেবো। অবাকের উপর অবাক সাদি। সারা বছর যে মেয়ে বই ছুঁয়ে দেখে না, সে স্যার খুঁজতে বলছে। শোনেন, বুড়ো স্যার খুঁজে আনিয়েন। আমি আবার দেখতে সুন্দরী, কম বয়সী স্যার আনলে প্রপোজ করে বসতে পারে। সাদি শোয়ার মাথায় টোকা দেয়। সুন্দরী ফকিন্নি, তোমার পড়ালেখার নেশা জাগলো কেন? কেসটা কি খুলে বলো। শোয়া মুখ বাঁকায়। এখানে খুলতে পারবো না, আমার শরম করে। সাদি হকচকিয়ে যায়। ঘটনা বলতে বলছে। ঘটনা কিছুই না, আমি শিক্ষিত হব, ভার্সিটিতে পড়বো, ব্যাংকার হব, তারপর আপনাকে আর আপনার বাচ্চাদের ফেলে আরেক ব্যাটার সাথে ভেগে যাব। সাদি দীর্ঘশ্বাস ফেলে। এখন কথা বাড়ালে এসবই টানবে ছোঁয়া। আচ্ছা, ভেতরে চলো। ছোঁয়া দাঁড়িয়ে যায়, আলতো হাতে জড়িয়ে ধরে সাদিকে। আমি আপনার যোগ্য হতে চাই, যাতে কেউ কখনো প্রশ্ন তুলতে না পারে, বলতে না পারে সাদমান চৌধুরীর যোগ্য বউ পায়নি। আমাদের বাচ্চা যাতে বলতে না পারে তাদের মা হাত পাগল। আমি বউ হিসেবে হাত পাগলই থাকতে চাই, কিন্তু মা হিসেবে পারফেক্ট। আর পারফেক্ট হতে গেলে আমাকে উচ্চশিক্ষিত হতে হবে। সাধু, আমি বুঝি কম, কিন্তু বোকা নই। আমাকে সাপোর্ট করবেন, ভুল করলে বকবেন, আমার সব কথাই সাই জানাবেন না। সাদি মুচকি হাসে, চুমু খায় ছোঁয়ার মাথায়। তোমার থেকে পারফেক্ট এই দুনিয়ায় আর কেউ নেই। ছোঁয়া তাকায় সাদির মুখ পানি। এভাবে বলে আমাকে দমিয়ে দেবেন না। আপনি আমায় ভালোবাসেন বলেই আমার সব কিছু পারফেক্ট লাগে, কিন্তু সত্যি কথা, আমি তো পারফেক্ট না। সামিরের বিয়ে আজকে। বিয়ের ডেট ফিক্সড ঠিক হতে হতে 5 মাস লেগে গেল। ছোঁয়া বর্তমানে 9 মাসের প্রেগনেন্ট। ভারী পেটটা নিয়ে চলাফেরা করতে বেশ কষ্ট হয়ে যায় তার। চিচ কাঁদুনি ছোঁয়া বড় হয়ে গিয়েছে। এখন বাচ্চাটা এত জ্বালাতন করে, তবুও কাঁদে না ছোঁয়া। সাদি চিন্তা করে ভেবে সাদিকেও জানায় না, চুপি চুপি সহ্য করে নেয় হবু সন্তানের দেওয়া ব্যথা। সাদি অফিস থেকে ছুটি নিয়েছে 2 মাসের। মূলত ছোঁয়া ডেলিভারি না হওয়া অবধি সে ছোঁয়াকে একা ছাড়বে না। এতে ছোঁয়াও ভীষণ খুশি। মানুষটা আশেপাশে থাকলে ছোঁয়ার সাহস পায়, মনোবল বাড়ে, শান্তি পায়। দূরে গেলেই মনে হয় এই বুঝি লেবার পেইন উঠল, এই বুঝি কষ্ট হবে। সাদি সামিরের বিয়েতে যাবে না। ছোঁয়াকে একা রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। হাত পাগল সামিরও আর জোর করেনি যাওয়ার জন্য, বুঝেছে সাদির মনোভাব। বাড়ির সকলেই বিয়েতে গেলেও রয়ে গিয়েছে নাজমা, সাদি এবং সাবিনা। 2 মা ছোঁয়াকে চোখের আড়াল করে না। চটফটে ছোঁয়া কখন কি করে বসে, এটাই তাদের চিন্তা। সেই চিন্তা থেকেই ছোঁয়াকে এতটা চোখে চোখে রাখা।
বাড়িতেই টিচার রেখে দেওয়া হয়েছে। সাদি দুষ্টুমি কমিয়ে পড়ালেখায় মনোযোগও দিয়েছে। বাড়িতেও একটু একটু পড়ালেখা করে সে। এইচএসসি এখনও 4 মাস দেরি আছে। এখন বিকেল 3টা বাজে। ছোঁয়ার পেটে একটু একটু পেইন হচ্ছে। সাদি মনোযোগ দিয়ে ল্যাপটপে অফিসের কাজ করছে। কোম্পানি বড় একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে সাদিকে। বাড়ি বসেই সেটার দায়িত্ব পালন করছে সে। এই মুহূর্তে ছোঁয়ার ইচ্ছে করছে না লোকটাকে ডাকতে, করুক একটু নিরিবিলি কাজ। ছোঁয়া ভেবে নেয় ব্যথা হয়তো একটু পরেই ঠিক হয়ে যাবে, তাই টান টান হয়ে শুয়ে পড়ে। সময় গড়াতে থাকে, তার সাথে ব্যথা। ডাক্তার বলেছিল লেবার পেইনের কথা, যখন তখন লেবার পেইন উঠতে পারে এটাও বলা হয়েছিল ছোঁয়াকে। নির্দিষ্ট ডেট দেওয়া থাকলেও অনেকের ক্ষেত্রেই ডেটের আগেই বাচ্চা চলে আসে। ছোঁয়ার ক্ষেত্রেও তেমন ব্যাপার হচ্ছে। এবার আর ছোঁয়া টিকতে পারে না, মৃদুস্বরে আর্তনাদ করে ওঠে। সাদি ল্যাপটপ বন্ধ করে ফেলে, সাথে সাথে এগিয়ে আসে ছোঁয়ার দিকে। চিহ্নিত ভঙ্গিতে ছোঁয়ার হাতখানা ধরে। কষ্ট হচ্ছে? ছোঁয়া এক পলক দেখে নেয় সাদির মুখখানা, তারপর ঠোঁট উল্টে বলে ওঠে, ব্যথা করছে। সাদি সময় নষ্ট না করে ছোঁয়াকে কোলে তুলে নেয়, ছুটে চলে হাসপাতালের উদ্দেশ্যে। সাধু, কুদ্দুসকে বলুন বাইরে না করে খেয়ে নিতে, আমি ভার্সিটিতে যাব। সাদি 3 বছরের ছেলে। ছোঁয়া এক মনে গেমস খেলে যাচ্ছে, কোনো দিকেই তার খেয়াল নেই। ছোঁয়া মুখে খাবার দিতে গিয়েছে বিধায় মুখের চারপাশে খাবার লেগে আছে, তবে একটা দানাও ছোঁয়া ছেলের মুখে দিতে পারেনি। সাদি শার্টের সবগুলো বোতাম লাগানো শেষ করে ছেলের পাশে বসে হাত বাড়িয়ে ডাকে, সোয়াদ, বাবার কাছে এসো। ছোঁয়াদ ফোন ফেলে এক লাফে বাবার কোলে উঠে পড়ে। ছোঁয়া গাল ফুলিয়ে ফেলে। আমি এতক্ষণ কুদ্দুস কুদ্দুস বলে ডাকলাম, সাড়া দিল না। ছোঁয়াদ তার ফোকলা দাঁতে হেসে আঙ্গুল নাড়িয়ে বলে, মাই নেম ইজ সোয়াদ চৌধুরী। সাদি হেসে ছেলের মাথায় চুমু খায়, তারপর ছোঁয়ার থেকে খাবারের বাটি নিয়ে চামচ দিয়ে ছেলের মুখে খাবার তুলে দেয়। ছোঁয়াদ খেতে থাকে। ছোঁয়া রেগে বোম হয়ে যায়, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। ছেলেকে একদম নিজের কবজায় নিয়ে নিয়েছেন আপনি। তুমিও নিয়ে যাও। কালো জাদু করেছেন যে, আমি নিব কি করে? তুমি সাথে সাথে করে ফেলো। ছোঁয়াদ বলে ওঠে, পাপা, হোয়াট ইজ সাদা জাদু? কুদ্দুস, তুই একদম ইংরেজি বলবি না, ওটা ইংলিশদের ভাষা। ছোঁয়াদ ছোঁয়াকে ভেঙচি কাটে। ছোঁয়া বলে ওঠে, আমার এক্ষুনি আরেকটা ছেলে লাগবে, যাকে আমি পালবো, যে আমার মতো হবে। বাবার মতো ছেলে আমার লাগবে না। সাদি হাতের ইশারায় দেখিয়ে দেয়। ওই যে দরজা, যাও নিয়ে এসো। ছোঁয়া সাদির চুল টেনে দিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। সাদি হাসে। আমার পরিবার, আত্মাগল বউ, আমার হৃদয় হরণে বড়ার হল না তুমি। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।